নেওয়ার পরেও আমাদের সেই ৮ আগস্টের পরে যে দেশ চলতে থাকলো, যত আশা নিয়ে, উদ্দীপনা নিয়ে, অথবা মানুষ যা উনার কাছ থেকে যা আশা করেছিল, মানুষ হতাশ হলো, বঞ্চিত হলো। আস্তে আস্তে মানুষ বলতে শুরু করলো, রাজনীতিবিদ আর নোবেল লরিয়েট এক জিনিস হতে পারে না। অর্থনীতিবিদ এবং দেশের রাষ্ট্রনায়ক এক জিনিস। রাজনীতিবিদরাও কিন্তু নোবেল পেয়েছেন। হ্যাঁ, পেয়েছেন, কিন্তু উনি অর্থনীতিতে নোবেল পান না, নোবেল পেয়েছেন শান্তিতে। আমি বলছি রাজনীতিবিদরা নেলসন ম্যান্ডেলা সহ অনেকেই পেয়েছেন নোবেল, বারাক ওবামা পেয়েছেন। নেলসন ম্যান্ডেলার কথা বলে লাভ নাই, ওইটা পৃথিবীতে একবারই একজন আসে। ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, এইগুলা আব্রাহাম লিঙ্কন, এটাই একবার আসে, এগুলা বলে লাভ নাই। আমি যে কথাটা বলতে চাই, এখন যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে, এই দেশ অন্ধকার বললে কম বলা হবে। অন্ধকারেও আপনি এই যে এই বাতিগুলো আছে, অন্ধকার বিদূরিত হয়ে যায় টর্চ মেললে, কিন্তু দেশটা কুয়াশাচ্ছন্ন, ধোঁয়াশা, নিঃশ্বাস নেওয়া যায় না, দম বন্ধ হয়ে যায়। প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃসংবাদ ছাড়া কোনো সংবাদ এখন আর কানে আসে না। মাদারীপুরে মানুষ নিহত হয়, হত্যা করা হয়, কিন্তু মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে 3টি ভাই, 3জনকে মসজিদেই গলা কেটে হত্যা করা হয়েছে। এই যে নিষ্ঠুরতা চলছে দেশে, মাগুরাতে যা হলো, একটা শিশু, আমার মেয়ে, কল্পনাই করা যায় না আমরা কত বড় অমানুষ হয়ে গেলাম, আমরা কত পাপিষ্ট হয়ে গেলাম জাতি হিসাবে। আমরা পাপিষ্ট। আমরা এই যে চলছে সব জায়গাতে লুণ্ঠন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখে, এটা লুণ্ঠন। যদিও আমরা এই ইংরেজিতে বলতেছি এটাকে মব। আমরা তো সাদা পোশাক গায়ে দিয়ে থাকি ঢাকা শহরে, কাজে দুর্গন্ধটাকে একটু সেন্টেন্ট দিয়ে দূর করার চেষ্টা করি, কিন্তু এটা তো লুণ্ঠন, ডাকাতি। এই দেশে এখন ডাকাত দল সৃষ্টি হয়েছে রাজনীতির নামে। আচ্ছা, দীর্ঘকাল আমরা ডাকাতি শুনিনি। হ্যাঁ, অনেকদিন আমরা ডাকাতির কথা শুনিনি, অন্য রকমের ডাকাতি শুনেছি। মানে এটা ডাকাতি শুরু হয়েছে। একদল লোক ইচ্ছা করলেই বলতে পারে, চলো এই বাড়িতে যাই, এই বাড়িতে ফ্যাসিস্টের দোসর আছে, তাকে খুঁজে বের করতে হবে, এবং সেখানে গিয়ে আলমারি ভেঙে সমস্ত স্বর্ণ অলংকার, যতটুকু টাকা পয়সা থাকে, মেয়েদেরকে নিগৃহীত করা, মানুষকে মারধর করা, হ্যাঁ, দরজা জানালা ভাঙিয়ে সব কিছু শেষ করে দিয়ে সব কিছু লুণ্ঠন করে নিয়ে এসে হাসতে হাসতে বলা যে এই যে আমরা ফ্যাসিস্ট ধরতে এসেছিলাম, সে পালায়ে গেছে, পাই নাই। এবং কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলো, সে ফ্যাসিস্টের এজেন্ট হিসাবে চিহ্নিত হবে এবং তারও একই পরিণতি হবে। এই যে চলছে, আমি যাদের বিরুদ্ধে কথা বলি, যে দল বা যাদের বিরুদ্ধে কথা বলি, এদের একটা লোকও মুক্তিযুদ্ধ করে নাই। বিশেষ করে আমি জামাতের কথাটাই বলছি। আমি তাদেরকে কোনোদিনই কঠিন সমালোচনা করি, এই দেশটাকে আমি বিভক্ত করতে চাই নাই, আমার সেই ধৈর্য আছে। কিন্তু আমি খুব লক্ষ্য রেখেছি যে জামাত তার ৭১-এর যে ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা। কিন্তু তারা যখন কিছুদিন পরে একটু মনে করলো যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, আমাদের বোধহয় বিজয় হয়ে গেছে, তারা যখন মনে করেছে যে তারা ক্ষমতা দখল করবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মী কথা, এবং সবচেয়ে কঠিন কথাটা হলো তাদের ছাত্র সংগঠনের পত্রিকায় যখন লেখা হইলো যারা মুক্তিযুদ্ধ করছে মুসলমান যারা, তারা আল্লাহর কাছে ক্ষমা করতে হবে, ক্ষমা চাইতে হবে, তৌবা করতে হবে, আল্লাহ যাতে এদেরকে তৌবা কবুল করে। এবং জামাত যখন একটা কথা বলো না, কারণ শিবিরের ছেলে পেলে এরা কোনোদিনই জামাতের বাইরে একটি কথা, একটা দাড়ি কমা বলে না। এটা বোঝা গেল যে তাদের এখানে ইন্ধন ছিল বা তাদের এখানে সম্মতি ছিল। তখন আমার একদম মনে হয়েছে, হায় হায়, এদের সঙ্গে না গত 20 বছর দেখলাম
বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো, তারেক রহমান সাহেবরা, আমরা সবাই আমাদের ডানার আস্তিনের নিচে, খালেদা জিয়ার আঁচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম, বাঁচাইলাম, মার্কা দিয়ে ইলেকশন করাইলাম, এরা কয় কি করে কি? ওই কিন্তু আমি বলতে শুরু করলাম। বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে, এটা অকল্পনীয়। একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয়, এটা বলে শেষ করা যাবে না। আমি কেন বলি কথাটা, আমি যেটা দেখেছি, দেখেন, আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি। আমি এমন একটা জেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, সেই জেলায় 2 জন বিখ্যাত লোক ছিলেন যারা দালাল হয়ে গেছিলেন, কঠিন বিরোধী ছিলেন মুক্তিযুদ্ধের, যদিও তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। একজনের নাম নেজাম ইসলাম, পাকিস্তান নেজাম ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আতহার আলী। আরেকজনের নাম সুলাইক্যার মাঠের ইমাম এবং পিডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিনের পরেই যার নাম ছিল, তার নাম ছিল সৈয়দ মৌলানা মুসলিউদ্দিন। এই 2 জন দালাল হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেলেন তারা। আরো মুসলিম লীগের বড় বড় নেতা অ্যারেস্ট হয়েছে, তাদের নাম বললাম, কিন্তু তারা হলো জাতীয় নেতা। 2 জনই মৌলানা। এত বড় মৌলানা, মৌলানা আতহার আলী সাহেব প্রথমে বোতলে ফু দিত পানি খাওয়ার জন্য, রোগ ভালো হয়ে যেত, মানুষ মনে করতো। পরে মানুষ এমনভাবে আসতে শুরু করলো, পরে একটা বড় একটা ট্যাঙ্কি বানাইলো। ট্যাঙ্কি বানায় শুক্রবারে এটার মধ্যে ফু দিয়া দিত, 100 টাকা পানিও থাকতো না, সব বোতল দিয়া নিয়ে নিত ওই পীর সাহেবের। হাজার হাজার মুরিদ ছিল মৌলানা, উনি অ্যারেস্ট হয়ে গেলেন। আমি একদিন দাঁড়ায় আছি দোতলার উপরে মুবারক রেস্টুরেন্টে, কিশোরগঞ্জের মানুষ বুঝবে, তখন দেখলাম রাজাকারদের মিছিল নিয়ে যাইতেছে, মুক্তিযোদ্ধা সহ পুলিশ টুলিশ যতটুক ছিল, তারা কি এদেরকে দিয়া রেল লাইনের ইট ভাঙ্গাইব। কারণ কিশোরগঞ্জ থেকে বৈরব পর্যন্ত রেল লাইনের একটা কণাও ছিল না, সব তুলে ফেলছিল মুক্তিযোদ্ধারা। এখন নতুন করে রেল লাইন বসাইব, প্রথমে ইট বসাইব, সেইখানে মৌলানা আতহার আলী এবং মৌলানা মুসলিউদ্দিন সাহেবকে নিয়ে যাচ্ছে। আমার কলজাটা ছক করে উঠলো, ধক মেরে উঠলো, কয় কি চিরিক করে উঠলো। মৌলানা আতহার আলী সাহেব মুসলিউদ্দিন সাহেব ইট ভাঙ্গানোর জন্য নিয়ে যাচ্ছে, কথাটা খুব বোঝার চেষ্টা করে। আমি পরদিন কিশোরগঞ্জ সদরের এমপি ছিল, মোস্ট পাওয়ারফুল জেলা আওয়ামী লীগের সভাপতি, মুসলমানদের মধ্যে কিশোরগঞ্জে প্রথম উকিল, তার নাম সাত্তার উকিল, সৈয়দ নজরুল ইসলামের বন্ধু। তার কাছে গেলাম, গিয়ে বললাম, স্যার একটা কথা স্যার বলি, অন্ত মৌলানা মুসলিউদ্দিন সাহেব আতহার আলী সাহেবরে ইট ভাঙ্গাতে নিয়েন না। বিশ্বাস করেন, আমরা অনেকেই গেলাম, আমি এখন আমার বন্ধুদের অনেকের নাম বলতে পারি, বললাম না, আমরা মুক্তিযোদ্ধারা গিয়ে বললাম, অন্ত এই 2 জন ইট ভাঙ্গাইতে যাতে না নেয়, পুলিশ এর ব্যবস্থা করে। এবং এরপর দিন থেকে ওখানে নিলে কি মেরে ফেলা হতো? হ্যাঁ, না মেরে ফেলা হতো না, তার তো মুরব্বী মানুষ। না, ওই যে ইট ভাঙ্গা নিয়ে কি করতো, নিতে না করলেন কেন আপনি? নিতে না করলাম, তাদের মতো মানুষ 70, 72, 80 বছরের বৃদ্ধ, তারা এত সম্মানিত মানুষ, যাদের হাজার হাজার মুরিদ আছে, এত লেখাপড়া জানা, এত যাদেরকে আমরা হুজুর বলে পায়ে সালাম। ওখানে নিয়ে কি করা হতো যেখানে আপনি নিতে না করছেন? ওখানে গিয়ে ইট ভাঙানো হতো তাদের। ও, ইট ভাঙানো হতো তাদেরকে ইট ভাঙানো হতো। আচ্ছা, ওই রেল লাইনের টানানো হতো, শিক টানানো হতো। না করলাম। এরপরে কত বড় বড় দালাল ছিল, কেউ কি বলতে পারবে? ফজলুর রহমান বা আমি তো কমান্ডার ছিলাম, আরো অনেকেই ছিল, আমাদেরই তো পাওয়ার ছিল, যারা আওয়ামী লীগের ছাত্রলীগ ছিলাম। অন্যরা যারা সাধারণ মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে তাদের সম্মান ছিল, কিন্তু আমার মতো পাওয়ার তো তাদের ছিল না। পাওয়ার তো আমার ছিল, আমি কমান্ডার ছিলাম, আমি আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, ছাত্রলীগের এক্স সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমাদের ছিল পাওয়ার। বলতে তো পারবে না যে বলছি একটা বাড়িতে একটু আগুন দে। কত দালাল ছিল, কত রাজাকারের কমান্ডার ছিল, কত বড় লোক ছিল, বলি নাই তো তার দোকানটা ভাঙ্গিয়া দে। দেখা গেছে দালাল জেলখানা গেছে, তার যে ছেলেটা উনি ব্যবসা করতেছে। কিন্তু আজকের যে প্রেক্ষাপট, কই মৌলানা আতহার আলীর বাড়ি যেটা ছিল, ওইটা তো আমরা পুরি নাই, ওনার বাড়িটা তখনও 2 তলা বাড়ি ছিল, সুন্দর সোনালী ব্যাংক ছিল ওই বাড়িতে। আমি তো মৌলানা আতহার আলী সাহেবের বাড়ি, মৌলানা মুসলিউদ্দিন সাহেবের বাড়ি তো পুড়িয়ে দেই নাই, আমরা তো বুলডুজার দিয়ে ভাঙ্গিয়ে দেই নাই। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে দেশটার মধ্যে, এখন এই যে ডাকাতের দল ভাই রয়েছে মবের নামে, একটা বাড়িতে যাচ্ছে, কালকে আমার চোখের পানি এসে গেল, গুলশানে দেখলাম, সত্যতা লেশ মাত্র নাই, সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো,
রাত্র 3টার সময় মানুষের অবস্থা কি হয় আমি জানি না। আমি এটাও জানি না যে এই দেশে হ্যাঁ শেখ হাসিনা সরকারের বিচার হবে, কঠিন বিচার হবে, নির্দিষ্ট আইনের মাধ্যমে বিচার হবে। সেই বিচারে যদি তার ফাঁসি হয়, কি ফাঁসি হতে পারে? প্রসিকিউশন, প্রথমে এফআইআর, চার্জশিট, প্রসিকিউশন, বিচার, এভিডেন্স বিচার। সেই বিচারে ট্রাইব্যুনাল তাদের ফাঁসি দিলে নিশ্চিতভাবে বলবো আইনের বিচার হয়েছে। কিন্তু এইটা তো কোনোদিন বলি নাই। 72 সনে 72 সনেও তো দালাল আইন ছিল। এসআর পাল ছিল সেই প্রসিকিউটর, ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের একজন এসআর পাল, সবিতা রঞ্জন পাল। ফকির শাহাবুদ্দিন ছিলেন সেকেন্ড প্রসিকিউটর, থার্ড প্রসিকিউটর ছিল মাহবুব হুসেনের মতো উকিলেরা। কেউ তো বলে নাই অমুককে ফাঁসিতে লটকায় দাও। খাজা খয়রুদ্দিনের যতদিন ফাঁসি না হয়েছে, গোলাম আজম। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি সবসময় বলি, বাংলাদেশের মানুষ জানে আমি রূপক কথা বলি, আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবো আর আওয়ামী লীগ 6টা অক্ষর লিখতে 6 দশে 60 বছর। 60 বছর। আচ্ছা, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা, যে রাজনীতি কথাটা আওয়ামী লীগ বলে জন্ম হয়েছিল, সৃষ্টি হয়েছিল, এবং যে আওয়ামী লীগের নেতৃত্ব যে রাজনীতিকে আগায় নেওয়ার চিন্তা করছিল, এই রাজনীতি বাংলাদেশে থেকে যাবে। কেন থেকে যাবে? বাঙালি যতদিন, এখানে বাঙালি হলো 99%। বাংলাদেশে বাঙালির সংখ্যা নৃতাত্ত্বিকভাবে 99%, 1% হলো ভিন্ন জাতিসত্তা। আর মুসলমানের সংখ্যা হলো 92%। যতদিন মুসলমান আছে, জামাত ইসলাম না থাকলেও ইসলামী দল থাকবে। আর যতদিন বাঙালি আছে, আওয়ামী লীগ থাকবে না। এই পথে বাঙালি জাতির পথে এই পলিটিক্সটা থেকে যাবে। আমি কথাটা, আমাকে ভুল বুঝে সবাই, এটা থাকবে, এটা আপনি চালাইতে পারবেন না তো। কারণ যে ছেলেটা প্রথমেই কবিতা পড়বে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বরা নদী খুঁড়ো দ্বারা খরো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। অথবা যে ছেলেটা পড়বে, বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির। আমি বললে আপনার সময় চলে যাবে। অথবা যে ছেলেটা প্রেম করে বলবে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর যখন বলবে, দুর্গম গিরিকান্থার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অথবা কান্নার সময় যখন বলবে, এইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। আমি সবগুলা কবিতার ফুল লাইন বলতে পারবো, সব বলতে পারবো। কেন বলছি? এই কবিতা তো বাঙালিকে পড়তে হবে। এখন না আমি না পড়ি, আরেকজন গরিব মানুষের সন্তানের। অথবা ভাত দিয়া যে তরকারি মাছ, ভাত মাছ যে খাবে, তাকে রাজনীতিটা ওইটা থাইকে যাবে। তাকে তার কণ্ঠে থাকবে সেই শাহ আব্দুল করিমের গান, যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু সাইরা যায় ভাই, যদি এই গানটা থাইকে যাবে। অথবা হাসন রাজায় কয় আমি তো কারো নয়। অথবা উকিল মুন্সি, আমি ডাকিতাছি তুমি ঘুমাই, আমি কত কমু। এই কথাগুলা এই পৃথিবীতে যতদিন, অথবা লালনের সেই গানগুলা যতদিন থাইকে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নজরুলের কবিতা, জসীমউদ্দিনের কবিতা, সাহিত্য, সংস্কৃতি, বিষাদ সিন্ধু, ততদিন পর্যন্ত বাংলায় বাঙালিত্বটা থেকে যাবে। আর বাঙালিত্ব থাকলে এটার একটা রাজনীতি থাকবে। আর সমাজে আওয়ামী লীগ সন্তর্পণে হলো। এখন আওয়ামী লীগকে বলেন রাজনীতি করতে আসে, এটা তো কই এমনি ওদেরকে করবে, এই আমরা এদেরকে কি করব, ব্যান করে দেবো। ব্যান করতে হবে না। আওয়ামী লীগকে বলেন না এসে আগামী ইলেকশনে দাঁড়াইতে, এক বেটাও দাঁড়াইতে পারবে না। মানুষের চোখে চোখে তাকাইতে পারবেন, মানুষ মেয়েরা ঝাড়ু নিয়ে দৌড়াইবে ওদেরকে। তো পলিটিক্স করবে কি আর এদেশে আওয়ামী লীগের যারা। কিন্তু সেটা তো ধরেন একটা আইডিয়াল সিচুয়েশন আপনি বলছেন, সেটা হবে। কিন্তু এখন যেই চিত্র বর্ণনা করছেন না, আগামী ইলেকশন পর্যন্ত 10 বছর পর্যন্ত আওয়ামী লীগের রাজপথে দাঁড়ায় ভাই সব কইয়া বক্তৃতা করার মতো গলা আর তাদের হবে না। আমি কথাটা বলে দিলাম।
কিন্তু তার রাজনীতিতে আপনি তার কাছে যাইতে হবে। আপনি বিএনপি ইলেকশনে দাঁড়াইছেন, আওয়ামী লীগ আসলো না, আপনি জামাত দাঁড়াইছেন, আপনি মাহমুদুর রহমান দাঁড়াইছেন, আপনি গণ অধিকার পরিষদ দাঁড়াইছেন, উনি নবীগঞ্জে ইলেকশন করব, আওয়ামী লীগের কেউ দাঁড়াইলো না, কিন্তু নবীগঞ্জে আওয়ামী লীগের এই সামাজিক ভোট আছে, তাদের কাছে যাইতে হবে। 9% ভোট ফিক্সড আছে আওয়ামী লীগের, 9% ভোট। চুপ করে থাকবে, ভোটটা দেওয়ার সময় বুঝে শুনে দিয়ে দিবে। যদি সেন্টারে যাইতে পারে, যেহেতু আপনি ফেয়ার ইলেকশনের কথা বলতেছেন, ফেয়ার ইলেকশন মানে সবাই ভোটার ভোট কেন্দ্রে যাইতে পারবে। যদি যাইতে পারে, আওয়ামী লীগের 42 সর্বোচ্চ, নিচে ছিল আওয়ামী লীগের 27 বা 32। এখন ধরেন যদি আরো 10% বাদ দিই, 20% ভোট কিন্তু এরা দেখবে কাকে দেওয়া যায়, আমি কি করলে নিঃশ্বাস নিতে পারবো। ওই আওয়ামী লীগের ঘরে গিয়া কিন্তু কর্মীদেরকে, এই ক্যান্ডিডেটদেরকে বলতে হবে, ঠিক আছে ভাই, আমার ভোটটা দেন, আমি একটু দেখবো না আপনাদের বিপদ আপদ যাতে না হয়, বলতেই হবে সবাইকে। নাহলে এই 20% ভোট যে দিকে যাবে, সেই দিকে কিন্তু গরত হয়ে যাবে। গরত কথাটা বুঝে না, এটা আমার গ্রামীণ ভাষা, মানে কেমত হয়ে যাবে। আপনি আমার কথাটা বুঝছেন? কিন্তু আওয়ামী লীগ ইলেকশন দাঁড়াইতে পারবে না, ভোট চাইতে আওয়ামী লীগের নামে পারবে না। ওই যে নৌকা মার্কার নামে ভোট চাই বয়সা নো, সেটা তো ধরেন আমি আপনাকে বললাম, সেটা তো ধরেন আওয়ামী লীগ দাঁড়ালো না বা দাঁড়াতে পারলো না আরেক কথা, কিন্তু আপনি কি ব্যান বা আওয়ামী লীগকে ইলেকশনে নিষিদ্ধ করা বা ইলেকশন করতে পারবে না? না না না, আমার দল ব্যান চায় না। আমি ভাবছেন যে তাদের জন্য ওপেন রাখা উচিত? ওপেন রাখা উচিত। দেখি না কে আইসা দাঁড়ায়, কোন বাপের বেটা আইসা দাঁড়ায়, দেখি আওয়ামী লীগের। আমি জিজ্ঞেস করবো না, আমি তো সবরে বলতেছি না, আমার মুরব্বী আওয়ামী লীগের, কারণ ওবায়দুল কাদেরই আমার 2 বছরের ছোট। আমি তো দেখি দাঁড়ায় কোন বাপের বেটা বাংলাদেশে দাঁড়া খায় সাথে আবার নৌকা মার্কায় ভোট দেন। আমি তো বর্ডার খুলে দিতে চাই, আসো আসো আসো, বাংলাদেশ গেছো কেন, আসো বাংলাদেশে আসো। এদের মোরালিটি নষ্ট হয়েছে, এরা গণতন্ত্রকে হত্যা করছে। 36 বছর যে যুবকের বয়সে একটা ভোট দিতে পারে নাই বাংলাদেশে। আমি 10 বছর আমার মা বাবার কবর জিয়ারত করতে যেতে পারি নাই বাড়িতে। কি বলেন আপনি? এরা কি মানুষ ছিল নাকি? এরা অমানুষ হয়ে গেছে। আমরা ফাইনাল রাউন্ড, ডক্টর জাকিব রে, ক্লোজিং রিমার্কস প্লিজ। 4-5 মিনিট সময় আপনার জন্য আলোচনাটা শেষ করে আনবার জন্য। এখন আমাদের আব্দুর রহমান ভাই খুব ঠিক কথা বলছেন। ফজলুর রহমান সাহেব কথাটা ওনার ঠিক। ফজলুর রহমান ভাইয়ের কথাটা হলো যে আওয়ামী লীগের যে রাজনীতি, এটা তো থেকে যাবে, এবং এই দল হিসাবে আমারও মনে হয় তারা কোনো জায়গায়, আমাদের এলাকায় অ্যাটলিস্ট, তারা চেহারা দেখাতে পারবে না। তারা দুর্নীতিগ্রস্ত খুনি একটা দল, তাদের পক্ষে দল হিসাবে তাদের মাথা উঁচু করতে পারবে না। এটা অনেক বছর চলবে, এটা 15-20 বছরের আগে আমি তো কোনো সম্ভাবনায় দেখি না। কিন্তু এই রাজনীতিটা তারা থাকবে, এবং তাদের তো অধিকার আছে ভোট দেওয়ার। এই অধিকারটা আশা করি খর্ব হবে না, কারণ প্রত্যেক মানুষের এই ভোটের অধিকার ফেরত আনতে হবে। এবং আমি ইলেকশন কমিশনের বড় একটা দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে প্রত্যেক মানুষ ভোট দিতে পারে এবং নির্ভয়ে ভোট দিতে পারে। এটা যে আমরা করিনি এত বছর, এটা একটা সুষ্ঠু নির্বাচন করাটা খুব কঠিন। এবং নিরপেক্ষ নির্বাচন বললাম তো, এই সরকারের পক্ষে করা খুব কঠিন, কারণ তার নিজেদের একটা এজেন্ডা আছে, তাদের একটা দল তারা তৈরি করে তারা ক্ষমতায় যাওয়ার তাদের ইচ্ছা, যে এই ক্ষমতা এত মধু পাওয়া যায় এই ক্ষমতায়, তারা এটা শিখে গেছে, তারা খুব সহজে ছাড়বে না। কিন্তু এই জিনিসটা জন্যে এই সরকারের উপরে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার, আমি মনে করি না তাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। কিন্তু আওয়ামী লীগের যে আরও মানে শেখ হাসিনার পানিশমেন্ট, শেখ হাসিনার শাস্তি না হওয়া পর্যন্ত জিনিসটা একটা খোলা ঘায়ের মতো থেকে যাবে, এবং জনগণের মধ্যেও এইটার ক্লোজার আসবে না যতদিন ওবায়দুল কাদের, আনিসুল হক, তারপরে এই সব আওয়ামী লীগের দীপুমণি, শেখ হাসিনা, শেখ রেহানা, যারা দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগেরদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় না সাধারণ মানুষ সন্তুষ্ট হবে। সো এই জিনিসটা, এই সরকার এই ব্যাপারে কোনো কিছু দেখাতে পারেনি, এটা খুব দুঃখজনক। তারা কেন পারেনি? খুব নিম্নমানের আইনি উপদেষ্টা তারা বেছে নিয়েছে, সেটা তাদের সমস্যা, কিন্তু সে এই ধরনের কাজ করার মতো তার। সামনে আপনি কি দেখেন আসলে?
সামনে দেখি যে এর চেয়ে ভালো কিছু আসতেই হবে। বাঙালি জাতিটা এটা সম্ভাবনাময় যেটা জাতি, আমি সব সময় মনে করি, আমি 25টা দেশে কাজ করেছি, বাঙালি জাতির মতো ক্রিয়েটিভ হার্ড ওয়ার্কিং জাতি আমি খুব কম দেখেছি, এবং আমাদের চেয়ে অনেক কম মানে ট্যালেন্টেড জাতি উঠে আসছে ভালো নেতৃত্বের জন্যে। বাঙালি জাতিও উঠে আসবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এখন যারা আছে তাদের সংস্কার বা তাদের কাজে আমি এটা আশা করি না। কিন্তু ভবিষ্যতে এমন কিছু হতে পারে যে ভালো মানের একটা সরকার পেলে এই দেশটা সাঁই করে সামনে। সেটা কি আপনি নিকট ভবিষ্যতে দেখছেন বা নির্বাচনের পূর্বে দেখছেন নাকি? আমি নির্বাচনের পূর্বে মনে করি, কারণ নির্বাচনটা এদের অধীনে হবে এটা আমি ভালোভাবে দেখছি না। কারণ তাদের একটা এজেন্ডা আছে, বললাম তো, তারা এই কি বলে এটাকে নাগরিক কমিটি তারা করতে চায়। তারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে অন্য দলকে তো একটা ফেয়ার চান্স দিবে না। তারা চাইবে যে এই দলটাই সামনে যাক, এই দলটাই ক্ষমতা রাখুক। তো এরকম এজেন্ডা নিয়ে একটা সরকার যদি আগের থেকে এটা অ্যানাউন্সমেন্ট করে এবং এই ব্যাপারে কোনো অ্যাকশন না নেয়, তাদের থেকে আপনি কেন আশা করছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে? আমি তো করি না। সো এটা আমি মনে করি যে তার আগে কিছু একটা হবে, এই সরকার এটা থাকতে পারে না। এবং তাদের ব্যর্থতা বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি এটাতে প্রফেসর ইউনূসের উপরে খুব বড় কোনো কালো দাগ পড়বে না। উনি বিশ্ববিখ্যাত এবং বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে ওনাকে মনে করা হবে। এটার পরেও মনে করা হবে এই সরকারের যে ব্যর্থতা, এই উপদেষ্টাদের ব্যর্থতা, ওনাকে এটা বহন করতে হবে না, এটা আমার বিশ্বাস। কারণ ওনার রেপুটেশন ইজ সো স্ট্রং যে এটাকে খুব সহজে টাচ করা যাবে না। মিস্টার ফজলুর রহমান, আমি মনে করি এখন আমি আমার ভাইয়ের পদ ধরেই বলতেছি, ইউনূস সাহেব অনেক বড় এখন আমরা মনে করি। আমার এখনো সেই বিষয়, ওনার উচিত হলো সবাইকে ডাকা। এইসব ধরনের ওই যে সংস্কার কমিটি, যারা প্রথমেই কনস্টিটিউশনটা ধরেই নামটা বদলায় ফেলে, দেশের নামটা, ওই সব বাদ দিয়ে 40 বছর আগে দেশ ছেড়ে গেছে, এখন এই সাথে আমাদের দেশে রেজা কিবরিয়ার মতো লোক আছে। আমি ওনার একটা উদাহরণ দিলাম, বহু লোক আছে সংবিধান পরিবর্তন করার মতো। এই সব কিছু বাদ দিয়ে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, এবং যে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল একমত হবে, ইউনূস সাহেবের নেতৃত্বে সবাই বসবে এক্সেপ্ট আওয়ামী লীগ, মানে যারা এর বিরুদ্ধে ছিল তারা ছাড়া সব বসবে, বসে যতটুকু ঐক্যমত হবে সবাই দস্তখত করবে। আমরা এই ব্যাপারে ঐক্যমত হইলাম কি প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা করব, ব্যালেন্স করব, ইত্যাদি ইত্যাদি। যতটুকু একমত হবে ততটুকু করবে। যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে একমত হয়েছিল যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হবে, কিন্তু তাকে যাতে আবার প্রধান বিচারপতি হিসাবে ফিরে যেতে পারে, আমরা সবাই একমত হয়ে দেওয়া, যার কারণে একটা সংশোধনী পর্যন্ত সাংবিধানিক আনা হয়েছিল। ইউনূস সাহেব যদি ওনার মন পরিষ্কার থাকে, আর যদি আমি দেখি অনেক গ্রাম্য দলাদলি যখন হয়, চৌরারা যখন দলাদলি করে, আমি নিশ্চয়ই মনে করবো না চৌরা মানুষের মতো ইউনূস সাহেবের মন। ওই যে সরে তাকে মেঘনার সরে ও মুখানের সরে বাপে কইয়া দেয়, আমি তো না করবো। ওই যে নরসিংদীর 6 ইউনিয়ন, এখানে দেখবেন টেটা দিয়ে গায়ে দিছে, এটা ঢাকা পর্যন্ত খুলতে পারতেছে না। এই যে সৌরা মন যদি থাকে তাইলে কইব তোরা গিয়া কাম কর, আমি তো না করব, কিন্তু কাজটা করে আইসা পড়বে, আমার কথা শুনিস না। ইউনূস সাহেব যাতে এইটার মধ্যে না যায় যে তোরা গিয়া দল কর, আমি আসি ভিতরে, কিন্তু আমার কথা বলিস না। এই কথাটা বললে এই দেশে এমন গন্ডগোল লাগবে, আমি বললাম মানুষের মনে কিন্তু জেদ বাড়তেছে, অবিশ্বাস থেকে মানুষ জেদ বাড়তেছে। কত সংগ্রাম করবে, কত রক্ত দিবে মানুষ। উনি বলছে 1000-এর উপরে রক্ত দিছে, হাজার আহত হয়েছে, রক্তের সাগর হয়েছে, আর কত রক্ত চাই দেশে? আরেকটা ইলেকশনের জন্য কি দেশের মানুষ আবার রক্ত দিবে? আমি মনে করি ইউনূস সাহেবকে আমি হাত জোর করে বলবো, আপনি এই পথে দেশকে নিয়েন না। আপনি সবার ঐক্যমতে খুব দ্রুত যতটুক সংশোধন সংযোজন বা যতটুকু সংস্কার করা যায় এইটা করে আপনি জনগণের এই দেশের মালিক,
জনগণ দেশের মালিক, তাকে আপনি মূর্খ মনে করতে পারেন, চাষা মনে করতে পারেন, তাকে আপনি যা ইচ্ছা তা মনে কামলা মনে করতে পারেন, কিন্তু সে কোনো সময় 47 সন থেকে 46 সন থেকে বাংলার জনগণ কোনো সময় ভুল ভোট দেয় নাই। তাদের কাছে ছেড়ে দেন দায়িত্বটা, যে তোমরা সিদ্ধান্ত করো দেশ কোন পথে যাবে এবং দেশ কারা চালাবে। আমি মনে করি দিস ইজ দ্য লাস্ট সলিউশন ফর দিস কান্ট্রি, যেখানে এত একটা কমপ্লেক্স সাংঘর্ষিক অবস্থা চলছে। ইউনূস সাহেবকে এই দায়িত্বটা নিতে হবে। ওনার যদি ক্ষমতার লোভ থাকে তাইলে ইতিহাস ভিন্ন রকম হবে, এবং উনি ইতিহাসের কালো অধ্যায়ের শিকার হয়ে গেলে আমাদের দুর্ভাগ্য। আমি একটা কথার উত্তর দিই, এই দেশে দল হবে দুইটা, একটা হলো রেডিক্যাল দল, প্রগতিশীল বাঙালি জাতীয় অমুক তমুক, এটা একসময় গড়ে উঠবে যদি দেশ থাকে। আর একটা হবে কনজারভেটিভ পার্টি, লাইক বিএনপি, লিডারশিপ করবে, হরেক রকমের চিন্তা ভাবনার একটা সমন্বয়। ধর্মীয় দলগুলো যারা, যদিও 92% মুসলমান, মানে বিএনপিকে আপনি মানে মধ্যপন্থার একটা দক্ষিণপন্থী দল আপনি বলছেন, কিন্তু সেন্টার রাইট। আর ধর্মীয় সেন্টার লেফট একটা হবে আপনি মনে করছেন ভবিষ্যতে? জি। আর ধর্মীয় দল যতদিন পর্যন্ত দেশে 92% মুসলমান থাকবে, জামাত দল হিসাবে কতটুকু কি করতে পারবে আমি জানি না, তাদের যোগ্যতা, কিন্তু মুসলমানদের ইসলামের নামে দল থাকিয়ে যাবে এখানে। তাইলে তিনটা হইতেছে এখানে। আর বাম রাজনীতি পৃথিবীতে যদি আবার আসে সেটা পরে আমি বলবো, কিন্তু যদি বিএনপি রিয়েল পলিটিক্সটা করতে পারে তো বিএনপি নাম্বার 1-এ আসবে সামনের অনেকগুলো দিনে। এবং আস্তে আস্তে ওই যে বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীল যারা ধর্মনিরপেক্ষ, এই শক্তিটা আস্তে আস্তে, আমি হাসিনা আসবে অমুক আসবে সেইটা বলছি না, কিন্তু এখানে একটা অবস্থান দাঁড়ায় যাবে, আপনি এটাকে বাধা দিতে পারবেন না, এই অবস্থানটা দাঁড়ায় যাবে। আর মৌলানা সাহেবরা তারা সবসময় ঐক্যটক্য করে ইসলামকে রক্ষা করবে, আমাদেরকে হেদায়েত করবে যাতে বেহেস্তে যাইতে পারি, সব কিছু করবে, মাঝে মধ্যে সিট পাবে। কিন্তু আমার ধারণা হলো, আমি সবসময় তারা মেজর রোল ইলেকশনে প্লে করবে না, ওয়াজের মাঠে অথবা মিছিলের মাঠে তারা বায়তুল মুকাররমের মিছিলে তারা লিড করবে, কিন্তু ইলেকশনের মাঠে তারা 15%। আল্লাহর রহমত, আমিও ইসলাম ধর্মের লোক, কিন্তু মূল জায়গাটা থাকে যাবে ওইটা। সেই জায়গায় থাইকা ইউনূস সাহেবরা ইতিহাসে থাকবে না ইতিহাসের আস্থা করে যাবে? ইউনূস সাহেবের মতো নোবেল লরিয়েট এখনো যদি উনার হুশ না হয়, হ্যাঁ, উনি যদি আমরা দেশে ফুলার মতো আচার খাইছে, বাচ্চা শিশুর প্রস্তাবের মধ্যে আচার খাওয়া, উনি যদি এটা খাইতে থাকেন তাইলে উনি কিন্তু এইখানে শেষ পর্যন্ত ইলেকশনটা দিয়ে যেতে পারবেন না, এবং উনি নিউট্রাল থাকতে পারবেন না। এবং উনাকে আমি বলবো, অন্ধকারটা বিদূরিত করার জন্য আপনার হাতে শেষ অস্ত্র একটা আছে। সেই শেষ অস্ত্রটা হইল, ইনি সব মানুষের ডাইকে বলবে, সব আসেন আমার সাথে, আমি সবারই সাথী, আমি সবারই নেতা। কিভাবে এই দেশটা ঠিক করা যাবে একটা নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষকে কিভাবে এটার সঙ্গে যুক্ত করা যায় আপনারা বলেন। তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলবে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে দেন। সেই জাতীয় নির্বাচন যদি ম্যাক্সিমাম ডিসেম্বর, আমি বললাম, আমি ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উনি যদি দিতে পারে, ফেয়ার, যেটা দিতে উনি পারবে বলে আমার মনে হইতেছে না, কারণ উনি হলেন ইতিহাসের বৈরাম খা। এই বৈরাম খারা কোনো সময় ইতিহাসে মেজর রোল প্লে করতে পারে না, বেসিক রুলটা প্লে করতে পারে না। বেসিক রুলটা প্লে করে সম্রাট আকবররা। কাজে ইতিহাসে তবুও আমি এখন পর্যন্ত কেন জানি আমি আশা করি ভদ্রতার কারণে ইউনূস সাহেব একটা ভালো মানুষই করিয়া সবাইকে নিয়ে একটা ইলেকশন দেবে, ফেয়ার, ফ্রি ফেয়ার ইলেকশন, এবং সেইখানে জনগণ সিদ্ধান্ত নিবে এই দেশে তারা কাকে, কোন দলকে আগামী দিনের পাহারাদার হিসাবে, তাদের বাড়ির পাহারাদার হিসাবে রাখবে, এবং ট্রেনটাকে রিয়েল লাইনে তোলার সুযোগ দিবে। এবং আমার ধারণা সেইখানে আজকের প্রেক্ষাপটে বিএনপি ইজ দ্য পার্টি। প্রাথমিকভাবে তারাই ট্রেনটাকে লাইনে তুললে এটা নর্মাল হবে।
সেই জায়গা। আর এর বাইরে যদি ওই আরো কিছুদিন ইলেকশন বাদ দিয়া দেও, বিএনপি একটু ধান্দাবাজি সান্দাবাজি করে নষ্ট হয়ে যাগা, আওয়ামী লীগকে দিল্লি থেকে আমরা আমেরিকায় পাঠায় দেই অথবা অ্যান্টার্কটিকায় পাঠায় দেই, তারপরে আমরা এখানে আইসা, হ্যাঁ, এটা হবে না। নতুন নতুন যে রাজনৈতিক দলটি হলো একটু বেশ আওয়াজ তুলে, আপনার কি ধারণা? এনসিপি, আমি জাতীয় নাগরিক পার্টি, এনসিপি নতুন এটা হলো আমাদের সন্তানের মতো। এখন পর্যন্ত ওই যে আমি তাদেরকে একটা কথাই বলবো, সবসময় বলি, মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট, ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। আবার 45 বছর বয়সে হয়েছিল 1945 সনে, না 45 বয়সে না, তখন তার বয়স হইল 57 বছর। তখন বলছিল আপনি যে আবার প্রেসিডেন্ট হলেন, দুটো ডিফারেন্স কি? বললো 22 বছর বয়সে যখন প্রেসিডেন্ট হয়েছিলাম তখন আমার বুদ্ধি হয়েছে, বুদ্ধি দিয়ে আমার এই সভাপতিত্ব চালাইতে হয়েছে। এখন আমার বয়স হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে, আর অভিজ্ঞতা হয়েছে বলে আমার জ্ঞান হয়েছে। জ্ঞান ছাড়া রাষ্ট্র চালানো যায় না। আমাদের ছেলেদের বুদ্ধি হয়েছে, আল্লাহ এদেরকে জ্ঞানই করুক, জ্ঞান দেখে এদেরকে চক্ষুষ্মান করুক, এরা দেশটা চালানোর মতো যোগ্যতা অর্জন করুক। আর এখনো যদি লাভ দেয়, এটা আমার কাছে এদের জিনিসটাকে আমার হইতেছে না আর কি, আমি মনে করতেছি না। কারণ আমরা তো 23 বছর ছিল, দেখেন এই কথাটা কইছে বলে কত ভুল হয়েছিল আমার, আমাকে কত আমি কইছিলাম 23 বছর বয়সে আমার যে ক্ষমতা ছিল, আমার মানে আমি কমান্ডার, আমার হাতে রাইফেল ছিল, আমার পাশে 1200 অস্ত্র, আমার হাতে 27টা এলএমজি, আমি কইলে পরে গাঙ্গের মাঝে 10টা লোক ফালাই দিতে পারছে, কেউ জিজ্ঞাসা করছে না ওই যে দৌড়ে আনলে পরে রাজাকার মারলেন কেন। এটি কেউ নিনুসব পারবে? এউরে ফালাই দেও গাঙ্গে পারবে না। এত ক্ষমতা থাকতেও ডিসির কাছে রাইফেলটা যেদিন বঙ্গবন্ধু আইসা কইছে যে 31শে জানুয়ারির মধ্যে সব জমা দিয়ে দিতে হবে, কথাটা খুব বোঝার চেষ্টা করেন। লাখ লাখ অস্ত্র, ট্রাকে অস্ত্র জমা দিছি আমি, এখনো আছে, জীবিত সব আছে আমার, মানে কোম্পানি কমান্ডাররাও আছে, এমপিএমএনরা অনেকেই আছে, ট্রাকে অস্ত্র জমা দিছি। অস্ত্রটা ফালায় দিই আইসা পড়ছি ঢাকা ইউনিভার্সিটি, কি আমার ইউনিভার্সিটির ডিগ্রি নিতে হবে। ইকবাল হলে আবার আইছি, শাহজাহান সিরাজের সালাম দিছি, ক্লাসে গেছি সকালবেলা, নাজমা চৌধুরী, অধ্যাপিকা নাজমা চৌধুরী, মনিরুজ্জামান স্যার, হ্যাঁ, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকটা পড়াইছে, সেলিউট দিয়ে বয়ে রয়েছি। ছাত্র হিসাবে হাত জোর করিয়া কই নাই যে আমাদেরকে একটু ক্ষমতার ভাগ দেও। যারা ক্ষমতার ভাগ চায় এরা রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে হলে ক্ষেতের আইলে দিয়ে হাঁটতে হবে, শ্রমিকের বস্তিতে যাইতে হবে, গরিব মানুষের গার্মেন্টস সে যে কোথায় থাকে, গুলশানের কোথা থেকে আসসালাতু খায়রুম মিনান নাউম বলার সঙ্গে সঙ্গে ওই একটা টিফিন ক্যারিয়ার নিয়ে ভোরবেলা বাইর হয় কোন মেয়েটা, ওই মেয়েটা যে বস্তিতে থাকে সেইখানে যাইতে হবে, তারপরে হবে রাজনীতি। অত সোজা। ধন্যবাদ মিস্টার ফজলুর রহমান। দর্শক কথা বলছিলেন অত্যন্ত প্রথিতযশা রাজনীতিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। কতগুলো কথা প্রণিধানযোগ্য, অনেক কথা বলেছেন, আমি মনে করি সবটাই প্রণিধানযোগ্য, বিবেচনার দাবি রাখে, কিন্তু অভিজ্ঞতা ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া রাজনীতি হয় না। আর ক্ষমতার নেশা থাকলে বা আগ্রহ থাকলে সেখানেও রাজনীতিটা থাকে না। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে, আমি তাকে যদি আরো বেশি কথা বলি মনে খুব কষ্ট হতে পারে। এই কারণে কষ্ট পাইতে পারে কারণ আওয়ামী লীগটা আমি 1964 সনের 26শে সেপ্টেম্বর থেকে শুরু করছি। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়া গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে সেপ্টেম্বর ঘরোয়া রাজনীতি করার জন্য আইয়ুব খানের আমলে কিশোরগঞ্জে গেছে, রংমহল সিনেমা হলে তার বক্তৃতা শুনে আমি ছাত্রলীগ করা শুরু করলাম। সেই 64, এখন হইল কত, 61 বছর আমার রাজনৈতিক বয়স। এই 64 থেকে ধরে বলতে গেলে 2006 সন পর্যন্ত, যদিও আমি কৃষক শ্রমিক, কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতির বাইরে তো আমি যাই, এর মধ্যেই ছিলাম। এখন যদি আমি এই 40 বছর আওয়ামী লীগ করিয়া এখন তারা যে বিপদে পড়ছে, এদেরকে যদি বলি, আমি এদেরকে বলি হারামজাদা তোরা কই রে, যখন বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করে তোরা কই থাকস রে, ওই হারামজাদারা, আমি এই বকাটা পণ তাদেরকে দিই। আমি তাদেরকে বলি তোরা কই, আমি এদেরকে এত চিনি, সেজন্যই আপনার কাছে আমার প্রশ্ন, এমন চিনি এদেরকে, এবং এরা এত খারাপ কাজ করছে
যে খারাপ কাজের জন্য ওই যে বলে যা এই ছেলেরা বলে এদেরকে কি করতো ব্যান্ড করার জন্য আওয়ামী লীগকে ব্যান করে দাও, ব্যান্ড করে দেয়, নিষিদ্ধ ঘোষণা। আরে নিষিদ্ধ ঘোষণা করতে হইব না। আমি তো বলি ফজলুর রহমান আওয়ামী লীগ 10 বছর পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের লিখতে পারবে না। কথাটা হইল রূপক, কিন্তু কথাটার অর্থ হইল আমরা যদি বলি এই মিয়া ফারুক খান অ্যাজ ফর এক্সাম্পল, এই মিয়া আনিসুল হক খুব তো বেটাগিরি করছিল আইনমন্ত্রী, তুমি আইসা তোমার দিলাম ফ্রি সারে দিলাম কসবার আঁকাওরা খারো, ওই এলাকায় যেতে পারবো না, ওই আশুগঞ্জের যে ব্রিজটাও পার হইতে পারবো না ফ্রি দিলেও, কারণ সে তার সমস্ত মোরাল সমস্ত গ্রহণযোগ্যতা মানুষের কাছে সে ধ্বংস করে দিছে। এইটা করতে হলে সেকেন্ড জেনারেশন লাগবে। আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু থেকে যাবে। এর কারণ হইল এই দেশে 18 কোটি মানুষের মধ্যে 99% মানুষ হইল বাঙালি, 1% মানুষ হইল যত জাতীয় সংখ্যাই থাক তাদের উপজাতি বলি আর তাদেরকে আদিবাসী বলি, তারা হইল 1%। এইখানে মুসলমানও বাঙালি, হিন্দুও বাঙালি, বুদ্ধ খ্রিস্টান সবাই বাঙালি। 99% বাঙালি দিন থাকবে। যতদিন বাঙালির সেই হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবুদামি অবহেলা করি পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি। ওই যে মধুসূদন দত্ত 1848 সন খ্রিস্টান হয়ে গেছে গা, কিন্তু বাঙালির তো বলে নাই। লন্ডনে বৈশাও ফ্রান্সে বৈশাও বলছে হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন। যত দূরেই ঠেলা দেন 99% বাঙালির মনে কতগুলা জিনিস আসবে। কি আসবে? আম মা কলা কর 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 পাপ কি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। আর বড়ভাবে যদি বলেন বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই আমি আর বলবো না শিকর হিমাদ্রির। যদি বলেন এই যে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরষা। অথবা যদি বলেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে সেখানে ছিলেম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই কবিতাগুলো এই ভাষাগুলো যতদিন পর্যন্ত থাকবে ওই রাজা ওই যে আমি আবার বকা দিতে ইচ্ছা করি দিব না, এই মৌলবাদীরা যতই 21শে ফেব্রুয়ারির মাঠকে ইস্তেমার মাঠ বানায় ফেলুক, যতই শহীদ মিনারে ফুল না দিতে দিক, চক্রান্ত যতই করুক, যতই 21শে ফেব্রুয়ারির গানকে মানুষের কানে না দেখ, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যতই ভুলাইবার চেষ্টা করুক, বাঙালির এই রাজনীতিটা কিন্তু থেকে যাবে। এটা কেউ সরাইতে পারবে না, এইখানে জন্ম নিবে। সো আপনি মনে করছেন এই রাজনীতির জন্য এই রাজনীতি থেকে যাবে, এই রাজনীতি বাঙালি জাতীয়তাবাদের যে রাজনীতি এবং মানুষের মুক্তি সংগ্রাম, এই রাজনীতিটা থাকা মানে আওয়ামী লীগ থেকে যাচ্ছে রাজনৈতিকভাবে। শুধু এই রাজনীতি না, বাঙালি রাজনীতিটা থাকলে আরেকটা রাজনীতি থাকবে, সেটা হলো ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তো সেটা যদি থাকে, সেই জায়গায় বিএনপির রাজনীতির কি ভবিষ্যৎ দেখেন রাজনৈতিকভাবে? বিএনপি, আমি দল সংগঠন ক্ষমতা সেটা বলছি না, বিএনপির যে রাজনীতি, বিএনপির রাজনীতিটা হলো একটা প্ল্যাটফর্ম ভিত্তিক মডারেট পলিটিক্স, সবাইকে আশ্রয় দেওয়া, সবাইকে আশ্রয় দেওয়া, একটা অবস্থানে একটা চিন্তা। সেই চিন্তাটা কি? ফাউন্ডেশনটা বিএনপির হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারা আমার প্রতি রাগ করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান না মূল পরিচয়? মূল পরিচয় হইল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে, তারপরে যখন সবাই মিলিয়া বলছে আরে স্যার ওই যে আবুল কাশেম সন্দীপ টন্দীপ যারা ছিল রেডিও সেন্টার পড়েন না, বই পড়লেই তো বোঝা যায়,
স্যার আপনি তো এটা কইতে পারেন না, আপনার পিছনে তো পাবলিক এন্ডোর্সমেন্ট নাই। তখন বলছে, ইয়েস আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই যে জিয়া, মেজর জিয়া, হিজ মেজর জিয়া, তারই হইল বিএনপি, এবং ফাউন্ডেশনটা হলো মেজর জিয়ার মুক্তিযুদ্ধ। যদি মুক্তিযুদ্ধ না থাকে মেজর জিয়া নাই, আর মেজর জিয়া না থাকলে প্রেসিডেন্ট জিয়া দল করে কোনো লাভ হইব না। আমি আপনাকে কথাটা ক্লিয়ার করতে পারছি? বাংলাদেশে যে বসবাস করবে বিএনপি হইলো একটু ঢিলা ডালা, একটু মুক্তিযোদ্ধারে আশ্রয় দেয়, আবার ঠিক আছে মুসলিম লীগ করছিলা, এখন ভুল বুঝছো তুমি, শাহ আজিজুর রহমান আসিলা, লোকটা ভুল একটা করে ফেলছে, তাকেও একটু গোসামান যে একটু চায় আমার দলে, আবার বাম করছিল কিছু লোক, চৈনিক বাম, তাদেরকে একটু আইনে, এটা ইটস এ প্ল্যাটফর্ম। এইটারও দরকার আছে। এখানে অনেক লোককে জায়গা দেওয়া হয়, শত ফুল ফুটতে দাও একটা বাগানে, একটু ঢিলা ডালা একটা দল, সবাই থাকুক, আমরা ভালোভাবে একটা পলিটিক্স করি। সেইখানে কিন্তু শক্ত লিডারশিপ দরকার। এই প্ল্যাটফর্ম কিন্তু শক্ত লিডারশিপ ছাড়া হবে না। এনে জিয়াউর রহমান লাগবে, খালেদা জিয়া লাগবে, এবং দলটা টিকা সেইভাবে গড়ে তুলতে হলে তারেক রহমান সে আইসা পলিটিক্স করতে হবে। আমি কথাটা খুব বুঝে, ওই যে পারতেছে না সবটা সামলাইতে, কারণ হলো তারেক, এখন মূল লিডার হলো তারেক রহমান সাহেব, ওনাকে দেশে আসতে হবে, সামনে বসতে হবে। 9 মাস কিছু চ্যালেঞ্জ এবং ঝুঁকি আছে, সেজন্যই হয়তো আসছেন না, সেগুলো কভার করবো আমি জানি না। কেন আসতেছেন আমি জানি না, কিন্তু আমি মনে করি আমার চাওয়াটা হইলো আমাদের নেতা, উনি 6ই আগস্ট আসা উচিত ছিল, 7ই আগস্ট আসা উচিত ছিল। কি করতো, কার কি করার আছে এই দেশ? কিছুই করার নাই। তারেক রহমানের যে সাংগঠনিক ক্ষমতা এবং এখন তার যতটুকু রাজনৈতিক ম্যাচুরিটি হয়েছে, উনি দেশে আসলে কেউ কিছু কয়েককে খাইয়ে ফেলবো এই অবস্থাটা নাই। কিন্তু আমি জানি না আরো ভিতরে গভীরে কি আছে, কিন্তু এখানে এইটা টিকে থাকবে কিন্তু নেতৃত্বের উপরে। এই দলটা শক্ত একটা নেতৃত্ব, শক্ত নেতৃত্ব, সবাইকে এক রাখতে হবে। তো আমার কথাটা কি বুঝতে পারছেন? নেতারা দৃঢ় দরকার, গয়েশ্বর বাবুও থাকবে। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি সবসময় বলি, বাংলাদেশের মানুষ জানে আমি রূপক কথা বলি, আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবো, আর আওয়ামী লীগ 6টা অক্ষর লিখতে 6×10 60 বছর। 60 বছর। আচ্ছা, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা, যে রাজনীতি কথাটা আওয়ামী লীগ বলে জন্ম হয়েছিল, সৃষ্টি হয়েছিল, এবং যে আওয়ামী লীগের নেতৃত্ব যে রাজনীতিকে আগায় নেওয়ার চিন্তা করছিল, এই রাজনীতি বাংলাদেশে থেকে যাবে। কেন থেকে যাবে? বাঙালি যতদিন, এনে বাঙালি হলো 99%। বাংলাদেশে বাঙালির সংখ্যা নৃতাত্ত্বিকভাবে 99%, 1% হলো ভিন্ন জাতিসত্তা, আর মুসলমানের সংখ্যা হলো 92%। যতদিন মুসলমান আছে, জামাত ইসলাম না থাকলেও ইসলামী দল থাকবে, আর যতদিন বাঙালি আছে আওয়ামী লীগ থাকবে না। এই পথে বাঙালি জাতির পথে এই পলিটিক্সটা থেকে যাবে। আমি কথাটা, আমাকে ভুল বুঝে সবাই, এটা থাকবে, এটা আপনি চালাইতে পারবেন না তো। কারণ যে ছেলেটা প্রথমেই কবিতা পড়বে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বরা নদী খুঁড়ো দ্বারা খরো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। অথবা যে ছেলেটা পড়বে, বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির, আমি বললে আপনার সময় চলে যাবে। অথবা যে ছেলেটা প্রেম করে বলবে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর যখন বলবে, দুর্গম গিরিকান্থার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অথবা কান্নার সময় যখন বলবে, এইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। আমি সবগুলা কবিতার ফুল লাইন বলতে পারবো, সব বলতে পারবো। কেন বলছি? এই কবিতা তো বাঙালিকে পড়তে হবে। এখন না আমি না পড়ি, আরেকজন গরিব মানুষের সন্তানের, অথবা ভাত দিয়া যে তরকারি মাছ ভাত মাছ যে খাবে, তাকে রাজনীতিটা ওইটা থাইকে যাবে, তাকে তার কণ্ঠে থাকবে সেই শাহ আব্দুল করিমের গান,
যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু সাইরা যায় ভাই, যদি এই গানটা থেকে যাবে, অথবা হাসন রাজায় কয় আমি তো কারো নয়, অথবা উকিল মুন্সি আমি ডাকিতাছি তুমি ঘুমাই, আমি কত কমু। এই কথাগুলা এই পৃথিবীতে যতদিন, অথবা লালনের সেই গানগুলা যতদিন থেকে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নজরুলের কবিতা, জসীমউদ্দিনের কবিতা, সাহিত্য, সংস্কৃতি, বিষাদ সিন্ধু, ততদিন পর্যন্ত বাংলায় বাঙালিত্বটা থেকে যাবে। আর বাঙালিত্ব থাকলে এটার একটা রাজনীতি থাকবে। আর সমাজে আওয়ামী লীগ সন্তর্পণে হলো, এখন আওয়ামী লীগকে বলেন রাজনীতি করতে আসে, এটা তো কই এমনি ওদেরকে করবে, এই আমরা এদেরকে কি করব, ব্যান করে দেবো। ব্যান করতে হবে না, আওয়ামী লীগকে বলেন না এসে আগামী ইলেকশনে দাঁড়াইতে, এক বেটাও দাঁড়াইতে পারবে না, মানুষের চোখে চোখে তাকাইতে পারবেন, মানুষ মেয়েরা ঝাড়ু নিয়ে দৌড়াইবে ওদেরকে, তো পলিটিক্স করবে কি আর এদেশে আওয়ামী লীগের যারা। কিন্তু সেটা তো ধরেন একটা আইডিয়াল সিচুয়েশন আপনি বলছেন সেটা হবে, কিন্তু এখন যেই চিত্র বর্ণনা করছেন না, আগামী ইলেকশন পর্যন্ত 10 বছর পর্যন্ত আওয়ামী লীগের রাজপথে দাঁড়ায় ভাই সব কইয়া বক্তৃতা করার মতো গলা আর তাদের হবে না, আমি কথাটা বলে দিলাম। কিন্তু তার রাজনীতিতে আপনি তার কাছে যাইতে হবে। আপনি বিএনপি ইলেকশনে দাঁড়াইছে, আওয়ামী লীগ আসলো না, আপনি জামাত দাঁড়াইছেন, আপনি মাহমুদুর রহমান দাঁড়াইছেন, আপনি গণ অধিকার পরিষদ দাঁড়াইছেন, উনি নবীগঞ্জে ইলেকশন করব, আওয়ামী লীগের কেউ দাঁড়াইলো না, কিন্তু নবীগঞ্জে আওয়ামী লীগের এই সামাজিক ভোট আছে, তাদের কাছে যাইতে হবে। 9% ভোট ফিক্সড আছে আওয়ামী লীগের, 9% ভোট চুপ করে থাকবে, ভোটটা দেওয়ার সময় বুঝে শুনে দিয়ে দিবে। যদি সেন্টারে যাইতে পারে, যেহেতু আপনি ফেয়ার ইলেকশনের কথা বলতেছেন, ফেয়ার ইলেকশন মানে সবাই ভোটার ভোট কেন্দ্রে যাইতে পারবে, যদি যাইতে পারে। আওয়ামী লীগের 42 সর্বোচ্চ, নিচে ছিল আওয়ামী লীগের 27 বা 32। এখন ধরেন যদি আরো 10% বাদ দিই, 20% ভোট কিন্তু এরা দেখবে কাকে দেওয়া যায়, আমি কি করলে নিঃশ্বাস নিতে পারবো। ওই আওয়ামী লীগের ঘরে গিয়া কিন্তু কর্মীদেরকে এই ক্যান্ডিডেটদেরকে বলতে হবে, ঠিক আছে ভাই আমার ভোটটা দেন, আমি একটু দেখবো না আপনাদের বিপদ আপদ যাতে না হয়, বলতেই হবে সবাইকে। নাহলে এই 20% ভোট যে দিকে যাবে সেই দিকে কিন্তু গরত হয়ে যাবে। গরত কথাটা বুঝে না, এটা আমার গ্রামীণ ভাষা, মানে কেমত হয়ে যাবে। আপনি আমার কথাটা বুঝছেন? কিন্তু আওয়ামী লীগ ইলেকশন দাঁড়াইতে পারবে না, ভোট চাইতে আওয়ামী লীগের নামে পারবে না। ওই যে নৌকা মার্কার নামে ভোট চাই বয়সা নো, সেটা তো ধরেন আমি আপনাকে বললাম, সেটা তো ধরেন আওয়ামী লীগ দাঁড়ালো না বা দাঁড়াতে পারলো না আরেক কথা, কিন্তু আপনি কি ব্যান বা আওয়ামী লীগকে ইলেকশনে নিষিদ্ধ করা বা ইলেকশন করতে পারবে না? না না না, আমার দল ব্যান চায় না। আমি ভাবছেন যে তাদের জন্য ওপেন রাখা উচিত, ওপেন রাখা উচিত। দেখি না কে আইসা দাঁড়ায়, কোন বাপের বেটা আইসা দাঁড়ায়, দেখি আওয়ামী লীগের আমি জিজ্ঞেস করবো না। আমি তো সবরে বলতেছি না, আমার মুরব্বী আওয়ামী লীগের, কারণ ওবায়দুল কাদেরই আমার 2 বছরের ছোট, আমি তো দেখি দাঁড়ায় কোন বাপের বেটা বাংলাদেশে দাঁড়া খায় সাথে আবার নৌকা মার্কায় ভোট দেন। আমি তো বর্ডার খুলে দিতে চাই, আসো আসো আসো, বাংলাদেশ গেছো কেন, আসো বাংলাদেশে আসো। এদের মোরালিটি নষ্ট হয়েছে, এরা গণতন্ত্রকে হত্যা করছে। 36 বছর যে যুবকের বয়সে একটা ভোট দিতে পারে নাই বাংলাদেশে। আমি 10 বছর আমার মা বাবার কবর জিয়ারত করতে যেতে পারি নাই বাড়িতে। কি বলেন আপনি? এরা কি মানুষ ছিল নাকি? এরা অমানুষ হয়ে গেছে। আমরা ফাইনাল রাউন্ড, ডক্টর জাকিব ভাই ক্লোজিং রিমার্কস প্লিজ, 4-5 মিনিট সময় আপনার জন্য আলোচনাটা শেষ করে আনবার জন্য। এখন আমাদের আব্দুর রহমান ভাই খুব ঠিক কথা বলছেন, ফজলুর রহমান সাহেব কথাটা ওনার ঠিক। ফজলুর রহমান ভাইয়ের কথাটা হলো যে আওয়ামী লীগের যে রাজনীতি এটা তো থেকে যাবে, এবং এই দল হিসাবে আমারও মনে হয় তারা কোনো জায়গায় আমাদের এলাকায় অ্যাটলিস্ট তারা চেহারা দেখাতে পারবে না। তারা দুর্নীতিগ্রস্ত খুনি একটা দল, তাদের পক্ষে দল হিসাবে তাদের মাথা উঁচু করতে পারবে না। এটা অনেক বছর চলবে, এটা 15-20 বছরের আগে আমি তো কোনো সম্ভাবনায় দেখি না। কিন্তু এই রাজনীতিটা তারা থাকবে, এবং তাদের তো অধিকার আছে ভোট দেওয়ার, এই অধিকারটা আশা করি খর্ব হবে না, কারণ প্রত্যেক মানুষের এই ভোটের অধিকার ফেরত আনতে হবে। এবং আমি ইলেকশন কমিশনের বড় একটা দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে প্রত্যেক মানুষ ভোট দিতে পারে এবং নির্ভয়ে ভোট দিতে পারে। এটা যে আমরা করিনি এত বছর, এটা একটা সুষ্ঠু নির্বাচন করাটা খুব কঠিন। এবং
নিরপেক্ষ নির্বাচন বললাম তো, এই সরকারের পক্ষে করা খুব কঠিন, কারণ তার নিজেদের একটা এজেন্ডা, নিরপেক্ষতা, তাদের একটা দল তারা তৈরি করে তারা ক্ষমতায় যাওয়ার তাদের ইচ্ছা, যে এই ক্ষমতা এত মধু পাওয়া যায় এই ক্ষমতায়, তারা এটা শিখে গেছে, তারা খুব সহজে ছাড়বে না। কিন্তু এই জিনিসটা জন্যে এই সরকারের উপরে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার আমি মনে করি না তাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। কিন্তু আওয়ামী লীগের যে আরও মানে শেখ হাসিনার পানিশমেন্ট, শেখ হাসিনার শাস্তি না হওয়া পর্যন্ত জিনিসটা একটা খোলা ঘায়ের মতো থেকে যাবে এবং জনগণের মধ্যেও এইটার ক্লোজার আসবে না যতদিন ওবায়দুল কাদের, আনিসুল হক, তারপরে এই সব আওয়ামী লীগের দীপুমণি, শেখ হাসিনা, শেখ রেহানা, যারা দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগেরদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় না সাধারণ মানুষ সন্তুষ্ট হবে। সো এই জিনিসটা এই সরকার এই ব্যাপারে কোনো কিছু দেখাতে পারেনি, এটা খুব দুঃখজনক। তারা কেন পারেনি? খুব নিম্নমানের আইনি উপদেষ্টা তারা বেছে নিয়েছে, সেটা তাদের সমস্যা, কিন্তু সে এই ধরনের কাজ করার মতো তার। তো সামনে আপনি কি দেখেন? আসলে সামনে দেখি যে এর চেয়ে ভালো কিছু আসতেই হবে। বাঙালি জাতিটা এটা সম্ভাবনাময় যেটা জাতি, আমি সব সময় মনে করি, আমি 25টা দেশে কাজ করেছি, বাঙালি জাতির মতো ক্রিয়েটিভ, হার্ড ওয়ার্কিং জাতি আমি খুব কম দেখেছি, এবং আমাদের চেয়ে অনেক কম মানে ট্যালেন্টেড জাতি উঠে আসছে ভালো নেতৃত্বের জন্যে। বাঙালি জাতিও উঠে আসবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এখন যারা আছে তাদের সংস্কার বা তাদের কাজে আমি এটা আশা করি না। কিন্তু ভবিষ্যতে এমন কিছু হতে পারে যে ভালো মানের একটা সরকার পেলে এই দেশটা সাঁই করে সামনে। সেটা কি আপনি নিকট ভবিষ্যতে দেখছেন বা নির্বাচনের পূর্বে দেখছেন নাকি? আমি নির্বাচনের পূর্বে মনে করি, কারণ নির্বাচনটা এদের অধীনে হবে এটা আমি ভালোভাবে দেখছি না, কারণ তাদের একটা এজেন্ডা আছে, বললাম তো। তারা এই কি বলে এটাকে নাগরিক কমিটি তারা করতে চায়, তারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে অন্য দলকে তো একটা ফেয়ার চান্স দিবে না। তারা চাইবে যে এই দলটাই সামনে যাক, এই দলটাই ক্ষমতা রাখুক। তো এরকম এজেন্ডা নিয়ে একটা সরকার যদি আগের থেকে এটা অ্যানাউন্সমেন্ট করে এবং এই ব্যাপারে কোনো অ্যাকশন না নেয়, তাদের থেকে আপনি কেন আশা করছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে? আমি তো করি না। সো এটা আমি মনে করি যে তার আগে কিছু একটা হবে, এই সরকার এটা থাকতে পারে না। এবং তাদের ব্যর্থতা বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি এটাতে প্রফেসর ইউনূসের উপরে খুব বড় কোনো কালো দাগ পড়বে না। উনি বিশ্ববিখ্যাত এবং বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে ওনাকে মনে করা হবে। এটার পরেও মনে করা হবে এই সরকারের যে ব্যর্থতা, এই উপদেষ্টাদের ব্যর্থতা, ওনাকে এটা বহন করতে হবে না, এটা আমার বিশ্বাস। কারণ ওনার রেপুটেশন ইজ সো স্ট্রং যে এটাকে খুব সহজে টাচ করা যাবে না। মিস্টার ফজলুর রহমান, আমি মনে করি এখন আমি আমার ভাইয়ের পদ ধরেই বলতেছি, ইউনূস সাহেব অনেক বড় এখন আমরা মনে করি। আমার এখনো সেই বিষয়, ওনার উচিত হলে সবাইকে ডাকা। এইসব ধরনের ওই যে সংস্কার কমিটি, যারা প্রথমেই কনস্টিটিউশনটা ধরেই নামটা বদলায় ফেলে, দেশের নামটা, ওই সব বাদ দিয়ে 40 বছর আগে দেশ ছেড়ে গেছে, এখন এই সাথে আমাদের দেশে রেজা কিবরিয়ার মতো লোক আছে। আমি ওনার একটা উদাহরণ দিলাম, বহু লোক আছে সংবিধান পরিবর্তন করার মতো। এই সব কিছু বাদ দিয়ে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, এবং যে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল একমত হবে, ইউনূস সাহেবের নেতৃত্বে সবাই বসবে এক্সেপ্ট আওয়ামী লীগ, মানে যারা এর বিরুদ্ধে ছিল তারা ছাড়া সব বসবে, বসে যতটুকু ঐক্যমত হবে সবাই দস্তখত করবে। আমরা এই ব্যাপারে ঐক্যমত হইলাম কি প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা করব, ব্যালেন্স করব, ইত্যাদি ইত্যাদি। যতটুকু একমত হবে ততটুকু করবে। যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে একমত হয়েছিল যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হবে, কিন্তু তাকে যাতে আবার প্রধান বিচারপতি হিসাবে ফিরে যেতে পারে, আমরা সবাই একমত হয়ে যার কারণে একটা সংশোধনী পর্যন্ত সাংবিধানিক আনা হয়েছিল।
ইউনূস সাহেব যদি উনার মন পরিষ্কার থাকে, আর যদি আমি দেখি অনেক গ্রাম্য দলাদলি যখন হয়, চৌরারা যখন দলাদলি করে, আমি নিশ্চয়ই মনে করবো না চৌরা মানুষের মতো ইউনূস সাহেবের মন। ওই যে সরে তাকে মেঘনার সরে ও মুখানের সরে বাপে কইয়া দেয়, আমি তো না করবো। ওই যে নরসিংদীর 6 ইউনিয়ন, এখানে দেখবেন টেটা দিয়ে গায়ে দিছে, এটা ঢাকা পর্যন্ত খুলতে পারতেছে না। এই যে সৌরা মন যদি থাকে তাইলে কইব তোরা গিয়া কাম কর, আমি তো না করব, কিন্তু কাজটা করে আইসা পড়বে, আমার কথা শুনিস না। ইউনূস সাহেব যাতে এইটার মধ্যে না যায় যে তোরা গিয়া দল কর, আমি আসি ভিতরে কিন্তু আমার কথা বলিস না। এই কথাটা বললে এই দেশে এমন গন্ডগোল লাগবে, আমি বললাম মানুষের মনে কিন্তু জেদ বাড়তেছে, অবিশ্বাস থেকে মানুষ জেদ বাড়তেছে। কত সংগ্রাম করবে, কত রক্ত দিবে মানুষ। উনি বলছে 1000-এর উপরে রক্ত দিছে, হাজার আহত হয়েছে, রক্তের সাগর হয়েছে, আর কত রক্ত চাই দেশে? আরেকটা ইলেকশনের জন্য কি দেশের মানুষ আবার রক্ত দিবে? আমি মনে করি ইউনূস সাহেবকে আমি হাত জোর করে বলবো, আপনি এই পথে দেশকে নিয়েন না। আপনি সবার ঐক্যমতে খুব দ্রুত যতটুক সংশোধন সংযোজন বা যতটুকু সংস্কার করা যায় এইটা করে আপনি জনগণের এই দেশের মালিক, জনগণ দেশের মালিক, তাকে আপনি মূর্খ মনে করতে পারেন, চাষা মনে করতে পারেন, তাকে আপনি যা ইচ্ছা তা কামলা মনে করতে পারেন, কিন্তু সে কোনো সময় 47 সন থেকে 46 সন থেকে বাংলার জনগণ কোনো সময় ভুল ভোট দেয় নাই। তাদের কাছে ছেড়ে দেন দায়িত্বটা, যে তোমরা সিদ্ধান্ত করো দেশ কোন পথে যাবে এবং দেশ কারা চালাবে। আমি মনে করি দিস ইজ দ্য লাস্ট সলিউশন ফর দিস কান্ট্রি, যেখানে এত একটা কমপ্লেক্স সাংঘর্ষিক অবস্থা চলছে। ইউনূস সাহেবকে এই দায়িত্বটা নিতে হবে। ওনার যদি ক্ষমতার লোভ থাকে তাইলে ইতিহাস ভিন্ন রকম হবে, এবং উনি ইতিহাসের কালো অধ্যায়ের শিকার হয়ে গেলে আমাদের দুর্ভাগ্য। বাঙালি মুসলমানের ঘরে এইরকম সুসন্তান খুব কম এসেছে। ইউনূস সাহেব আমাদের সুসন্তান, এবং ওনার মতো নাম পৃথিবীতে কেউ করে নাই অরাজনৈতিকভাবে। আরও অনেক কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল যে উনার হাতে আমাদের দায়িত্বটা দিলাম, এইটা বোধহয় আগামীকে অনেক বেশি সুন্দর করবে, মহিয়ান করবে এবং বিকশিত করবে। কাজে হাততালিটা বড় জোরে দিয়েছিলাম। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস চলে গেল, আমি হতাশ হই নাই, তবে আমার আশায় ছেদ পড়েছে। আমি যা ভেবেছিলাম, আমি অনেক সময় বলতাম 10 জন প্রধানমন্ত্রীকে একসাথে করলে যত লম্বা হবে, ইউনূস সাহেব তার চেয়েও লম্বা। এখন এই কথাটা বলতে আমার গলাটা একটু আটকে আসে, কারণ আমার কাছে মনে হয়েছে যে দায়িত্বটা তিনি নিলেন সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করতে পারছেন না। বাংলাদেশের ইতিহাসে উনার সুনাম থাকুক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করেও বলি, উনি যাতে বাংলাদেশের ইতিহাসের বৈরাম খা না হন। আমি কিন্তু গত কয়েক মাস যাবৎ দেখছি উনি ইতিহাসের বৈরাম খা। মুঘল আমলে আকবরের সময় যে বৈরাম খা ছিলেন, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছে আমরা সবাই জানি। উনি যে কাজগুলো করছেন, কাজগুলো খুব বেশি পছন্দের কাজ না, এবং উনি যাদেরকে দিয়া গাছের চেয়ে যদি কঞ্চি বড় হয়, বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়, সূর্যের চেয়ে যদি বালির তাপ বেশি হয়, তাহলে সেই দেশে থাকা যায় না। এখানে বালির তাপ বড় বেশি। তাদের কথাবার্তা শুনলে, তাদের কাজকর্ম দেখলে পরে এখন মনে হয় মানুষ কি একবার মনে করবে কিনা যা আগে কি হয়েছিল তাকে তাড়িয়েছিলাম। আমি গ্রাম্য ভাষায় বলি, ওনার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জের ইটনা, ওনার বাড়ি থেকে মাত্র 20 মাইল দূরে আমার বাড়ি। আমাদের গ্রামে একটা কথা বলে, এক বউ সাল্লাম আমি চাউল কাওয়ানের ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে গেলে। এই সরকারের মধ্যে আমার এই জিনিসটা প্রবণতা আসছে। শেখ হাসিনাকে আমি চিনতাম এই কারণে যে ডাইরেক্ট চিনতাম যে গণতন্ত্র চায় না, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, টাকা লুটপাট করতে চায়, এই করতে চায়, এবং তার জন্য সব কিছু সে দিনের ভোট রাতে করতে, তাকে চিনতাম। কিন্তু এখন যারা আছে তারা কিন্তু খারাপ কাজ করে, কিন্তু তাদেরকে চিনতে পারতেছি না। এখন কুয়াশা এবং ধোঁয়াশা
মানুষটা একটু দূরে হলে টর্চ লাইট ধরে আর দেখা যায় না। অন্ধকারে কিন্তু টর্চ লাইট দেখলে আলোকিত হয়, কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু টর্চ ধরলে আলোকিত হয় না। এখন যেন আমার মনে হইতেছে এটা কুয়াশা পড়েছে, ধোঁয়াশা পড়েছে, এখন আর টর্চ লাইট ধরলেও আলোকিত হয় না। বুঝতে পারছি না দেশ কোথায় যাবে। এই দেশ এখন যে অবস্থায় আছে, এই দেশটা তো আমি চাই না। আমি আমার মৃত্যু চাই। আবারও বললাম, আমি কিবরিয়া ভাইয়ের সামনে, আমি আমার মুক্তিযোদ্ধার মৃত্যু চাই। কেন যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করছিলাম? আমি এই কারণে দেশ স্বাধীন করছিলাম যে প্রতি মুহূর্তে আমাকে ভীত থাকতে হবে যে কোথায় আল্লাহ কি করে, সমস্ত কিছু ভেঙে ছুঁড়ে তছনছ করে দিবে, সব আগুনে পুড়ে ছাই করে দিবে। আমার সঙ্গে একজনের মত মিলল না, তাকে আমি পছন্দ করি না, সেই কারণে তাকে আমি এমন একটা অবস্থানে নিয়ে যাব যে অবস্থানে গেলে পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে, সেই অবস্থানে নিয়ে যাব। দেশটা যাচ্ছে কোন পথে? যে কাণ্ডগুলো গত কয়েকদিন যাবৎ হয়েছে, 5ই ফেব্রুয়ারির পরে ইউনূস সাহেব তো দেশেই ছিলেন, বসাই ছিলেন, উনি তো নেতা, উনি তো বলেন নাই। দায়িত্বটা কি উনি নিলেন নাকি উনি নিতে পারলেন না? যদি না পেরে থাকেন, উনি ব্যর্থ, হি শুড রিজাইন। আর দায়িত্বটা যদি উনি নিয়ে থাকেন 5 তারিখের পর থেকে, তাইলে কিন্তু এই দায়িত্বের কিন্তু আফটার এফেক্ট, রিজাল্ট, এটা কিন্তু ওনাকে নিতে হবে। এই কথা ওনাকে নিতে হবে। আরেকজন মানুষ আছে, আসিফ নজরুল, সকালে একরকম, বিকালে আরেক রকম, দুপুর রাত্রে আরেক রকম। আমি তাকে চিনতাম বয়সে, আমি যেদিন আইএ পাস করি ওই দিন তার জন্ম হয়েছে, 66 সনে তার জন্ম। আমি চিনতাম তাকে, কিভাবে চিনতাম সেটা আর আজকে আর বললাম না, কিন্তু তখন মনে হইতো প্রফেসর মানুষিতে। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে এই যে কুয়াশা, ধোঁয়াশা, বাংলাদেশে অনিশ্চয়তা, মানুষের জীবন যে আজকে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সব জায়গাতে অস্থিরতা, সারা পৃথিবী আমাদেরকে ঘৃণা করে যে আমরা নাকি অসভ্যের জাত, সেটার দায়িত্ব কিন্তু জনাব আসিফ নজরুল সাহেবকে নিতে হবে। আমি মনে করি গত 6 মাসে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, বরং পরিবর্তনটা হয়েছে বিপরীত দিকে, খারাপের দিকে। হ্যাঁ, কালকে একটু আলোকিত দেখলাম। ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুল আমাদের দেশে খেলাধুলা হয়। আগে হয়তো পাকিস্তান দিবসে 15ই আগস্টে, 14ই আগস্টে, এখন 16ই ডিসেম্বর, 26শে মার্চে খেলাধুলা হয়। ছেলেরা দৌড় দেয়, 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, অন্যরা মন খারাপ করে দাঁড়ায় থাকে। তখন মাস্টাররা বলে, আরে তোরাও মন খারাপ করিস না, তোদের জন্য পুরস্কার আছে। পুরস্কার, সান্ত্বনা পুরস্কার, সবরে 1 প্যাকেট করে 2টা করে চকলেট দেয়া দেয়। তো এই যে রাজনীতিবিদদের মধ্যে চকলেট দেয়া দিচ্ছে, সেই চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে কিনা, আমার কাছে কিন্তু এটা খুব, আমি একটা খুব স্পষ্টভাবে বললাম, চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে, কিন্তু যদি না থাকে তাকে আমি খুব খুশি হব। কারণ আমার মনে হয় না ইউনূস সাহেব কালকে বিএনপিকে যে কথা দিছে সেই কথা উনি রক্ষা করবেন। আমার এটা মনে হয় না। কেন জানি মনে হয় না? আমার 60 বছরের অভিজ্ঞতা বলে। আর আমার যেটা মনে হয় না, এটা বাংলাদেশে হয় না। আমি 4 আগস্ট বলছি, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, আল্লাহ উপরে বলছি আমি কথাটা। খুব 4 আগস্ট, কালকে শেখ হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে তার সরকার, আর 24 ঘন্টা আছে। 22 ঘন্টা আমরা খেলছি, পাবলিক আর ছাত্র, আর 2 ঘন্টা আল্লাহ খেলছে। সে আল্লাহ 45 মিনিট বলছে, তোমাকে 45 মিনিট সময় দিলাম, হারুলের ডিম, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। উনি ফ্লাই করছে, আমি হইলে ফ্লাই করতাম না, আমি ডাই করতাম। এখনো বলে আমি ডাই করতাম। কাজেই দেশটা এখন যদি ইউনূস সাহেব কালকে বিএনপি নেতাদেরকে যে কথা দিছে, তাও মন্দের ভালো যে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রতিনিধিদের হাতে জনগণের মতামত অনুযায়ী একটা দায়িত্ব ছেড়ে দিবেন। সংস্কার, কুসংস্কার, অপসংস্কার এইসবের কথা বইলা একটা মানে একটা কি বলবো, অনির্বাচিত ক্ষমতাকে প্রলম্বিত করা নয়, দীর্ঘায়িত করা নয়, দেশকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া নয়। এটা বাংলাদেশ, মনে রাখতে হবে। আমি সবসময় বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত যুব ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিলটা কান্না আসে,
কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই কথাটা যদি ইউনূস সাহেব এবং তার সরকার যদি মনে রাখে, হাসিনা মনে রাখে নাই, চলে গেছে, ইউনূস সাহেব সরকার যদি মনে রাখে ভালো হবে। তবে আমি আশা করি উনি মানুষকে যে ওয়াদা দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটাও দিয়ে দিবেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তাহলে মনে করব মোটামুটিভাবে রাইট অর রং এটা শেষটা ভালো। আমি একটা রাজনৈতিক দল করি, এক সময় আমি আওয়ামী লীগ করতাম, 40 বছর আমি আওয়ামী লীগ করেছি। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, সেন্ট্রাল এক্সিকিউটিভ, খুব এটা জানেন সবাই আপনি, আমার তো আর বলার কিছু থাকে না। এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে বলে। এখন আমি যদি আপনাকে যে মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইশে উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি যুদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা মেজর জিয়া বাইশে উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা ভাইসে, সৈয়দ নজরুলের চেহারা, আমি কি করতে পারি? এটা তো ইতিহাসের সত্য। আমি যে কথাটা আপনাকে বল, 5 তারিখের উত্তরটা আমি দিব না, এই কারণে দিব না, আমি জিজ্ঞাসা করবো যারা গত 15-16 বছর তার মেয়েকে ব্যবহার করে, অথবা তার মেয়ে ব্যবহৃত, অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে, আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে, ওইসব আমি খুব বাজে ভাষায় বলি, আমি আমার ভাইয়ের মতো না। ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছেন, আমি তো আমি তো বট গাছের নিচে লেখাপড়া করছি। তো এই হারামজাদারা কোথায়, যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব? এমনকি বড় ব্যবসায়ী শাহ আলম সুবহান তার ছেলেরাও বলছে, জীবনে তো আপনার সাথে আছি, মৃত্যুতেও আপনার সাথে থাকবো। আমি শুনছি কান দিয়ে। তারা কোথায়? এই হারামজাদারা যে লাখ লাখ মিছিল করতো, এরা কোথায়? তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল, 2-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, জয়ললিতা। তার মৃত্যুর পরে যদি 134 জন লোক আত্মহত্যা করতে পারে, তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে, স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায় দেয়। আমি এটা বলতে হবে কেন? তারা কোথায়? একটা লোক জীবন দেখ, একটা, অনলি ওয়ান। ইতিহাস তো যা করার করবে, আমি এটা বলতে পারি। ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি। আমি এইখানে বলছি, ঠিক আছে হাসিনা বাজে বক্তৃতা করছে, বঙ্গবন্ধু বাড়িতে, আমি একসময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল, আপনারা যে শূন্য থাকেন। কারণ ৬৬ সনে সে ৬ দফা দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি, আমি বাঙালি শোষিত হচ্ছে। সে কত খারাপ কাজ করছে ৬ দফা দিয়া। এই ৬৬ সনে ৬ দফা দিয়ে সে স্লোগান শিখাইছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল, আদমজিরা আমাদের দেশের মালিক ছিল, ইস্পাহানিরা আমাদের দেশে আসতো। এখন এই 75 বছর পরে দেখতাম আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে, রোলস রয়েস গাড়ি, আমি হাততালি দিতাম। এই বেটা এই খারাপ কাজটা করছে। আরও কত পাঞ্জাবি ছেলেরা, সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগনা বাগনি হইতো। এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান, তার বাড়ি পুড়িয়ে দেওয়াই দরকার। কিন্তু আমি জিজ্ঞাসা করি, আমার জানা মতে এই কথাগুলো কিন্তু উঠবে, 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের স্কাল্পচার ভাঙ্গা হলো কেন বাংলাদেশে? 7 জন বীর শ্রেষ্ঠ, কি বলবো, কাকে বলবো? আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব? আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব? আমি কি আর্মির অন্য কোনো লোককে জিজ্ঞাসা করব? আপনার কি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের আর্মি না? এই 7 জন লোক জীবন দিছে, বীর শ্রেষ্ঠ হয়েছে বলে তো আপনি বাংলাদেশের স্বাধীন দেশের আর্মি। না হলে কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল? কে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল? এমএজি উসমানের মতো একজন প্রতিভাবান সামরিক অফিসার, যাকে জেনারেল মন্টুকুমারি বলছিল যে দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। ভারত ভেঙে পাকিস্তান এসে কর্নেল হয়ে রিটায়ার করতে হয়েছে। সেই যে আর্মির জেনারেলরা বৈশা আছে, হাজারে হাজার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে দেখ? ত্যাগের মহিমায় নিজেকে আর মহিমান্বিত করতেছে, ত্যাগ করতেই চাই না। তো
এটা আমি এই ঈদ লগনে বলতে চাই, বিখ্যাত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটা কলি শুধু আমি বলবো। আমি জাস্ট একটু বলে রাখি, আমি জানি যে আপনার সংগ্রহে আপনার মাথার মধ্যে প্রচুর গান, প্রচুর শ্লোক, প্রচুর কবিতা আছে। আপনি কথার ফাঁকে ফাঁকে আমাদেরকে অন্য সময় শোনান, আজকেও শোনাবেন, এবং কখনো সুরে সুরে, কখনো আপনি যেভাবে রিসাইট করেন সেভাবে করবেন প্লিজ। না, ওই কথাটা আমি বলতে চাই, এই কথাটা আমার সাংঘাতিক পছন্দের কথা। শাহ আব্দুল করিম জীবনে কোনোদিন লেখাপড়া করেন নাই, 13 দিন প্রাইমারি স্কুলে গিয়েছিলেন আর যাননি। উনি আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটার মাঝে শেষ কথাটা বলছে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, সবাই পাগল, বড় লোক হইতাম। আমি ঈদুল ফিতরে আমাদের মনের গ্লানি দূর করব, আমরা পরস্পরকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, কিন্তু সবচেয়ে ভালোবাসবো মানুষের জীবনের ত্যাগ করাকে। ত্যাগের প্রতি হলো সমস্ত মানুষের প্রতি, এটাই হলো আমার সবচেয়ে বড় আবেদন এবং চাওয়া। আপনার কাছে শুনবো অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা। রমজান শেষে যে ঈদের যে শুভেচ্ছা প্রত্যেক বারে আমি 30 বছর বা 32 বছর থেকে দিয়ে আসছি ইটনা অষ্টগ্রাম মিঠামনবাসীকে, এবং মেসেজের মাধ্যমে সব সময় আমি দিয়ে থাকি এটা। তো আমি আশা করব যে ঈদের যে শুভেচ্ছা প্রত্যেকের সুখ শান্তি বয়ে আনবে, এবং সারা বাংলাদেশে আজকের ঈদ যেন সফল হয় এবং মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে, এই ঈদকে উপলক্ষ করে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে ঈদের দিনটা ইউজুয়ালি সাধারণভাবে আপনারা কিভাবে কাটান আপনি, এবং আমরা জানি যে অন্য সাধারণ মানুষের ঈদের চাইতে রাজনীতিবিদদের ঈদটা অনেক আলাদা, কারণ রাজনীতিবিদদের আসলে পরিবার অনেক বড়, তার নেতা কর্মী জনগণ সব মিলিয়ে। সো আপনারা কিভাবে ঈদের দিন কাটান? ইউজুয়ালি সবসময় তো একই রকম হয় না, ব্যতিক্রম হয়, কিন্তু মোটামুটি মোটা দাগে কিভাবে কাটান? ঈদের যে ঈদুল ফিতরটা আমরা সাধারণত ঢাকায় করে থাকি, ছেলে মেয়েদেরকে নিয়েই করে থাকি, বা 30 বছর থেকে এখানেই করে থাকি, কিন্তু বিয়ের পরে আর কখনো বাবার বাড়িতে ঈদ করা হয়নি আমার। আপনার বাবার বাড়ি কোথায়? গাইবান্ধাতে। উনি কিশোরগঞ্জের? উনি কিশোরগঞ্জের। শ্বশুর বাড়ি? তো শ্বশুর বাড়ি, তো মাঝে মাঝে আবার শ্বশুর বাড়িতেই সবসময় ঈদটা করা হয়, ঈদুল আজহাটা ওখানেই সবসময়ই করা হয়। এই মানে একটাই ঢাকা, একটাই না, দুইটাই ঈদে আমি এলাকায় করি। মানে আগে কিছু ঈদ ঢাকায় ঈদে ব্যতিক্রম, কিন্তু আমি এলাকায় ঈদ করি সবসময়। তবে বাচ্চারা অনেক সময় থাকলে হয় কি, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ছেড়েও আমরা ঈদ করেছি আর কি, এলাকায় গিয়ে করতে হয়েছে। যে জনতা কি করেন ঈদের দিনগুলোতে? আপনি কি রাজনৈতিক পরিবারের সন্তান? মানে উনি তো একদম না, আমি বলছি যে উনি তো একদম হার্ডকোর রাজনীতিবিদ। আপনি কি আপনার পরিবারে, আপনার পৈতৃক পরিবারে কেউ রাজনীতির সঙ্গে ছিলেন? হ্যাঁ, রাজনীতির সঙ্গেই ছিলাম। যে 71-এর যুদ্ধে আমার 2 ভাই শহীদ হয়েছেন, যার কারণে ওই রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম আর কি। ছাত্রলীগ করতাম, তারপরে মনিরান হল শাখার সভানেত্রী ছিলাম, তো সেই মহিলা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। ওই কারণে রাজনৈতিক পরিবারই আমার বেড়ে ওঠা। সেই সূত্রেই কি আপনাদের যোগাযোগ? সেই সূত্রেই যোগাযোগ। উনি তো তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, তখন আমি রাজশাহী ইউনিভার্সিটি, তখন 82 সালে উনি গিয়েছিলেন আর কি রাজশাহী ইউনিভার্সিটি। অনেক বক্তৃতা শুনেছি আর কি, চমৎকার বক্তৃতা, দূরের থেকে আর কি। তখন দূরের থেকে বক্তৃতা শুনেছি, তখন দেখা হয়নি আমার সাথে তার। তারপরে তো ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে এখানে হাইকোর্টে জয়েন করলাম, দেখা হইতো, সালাম বিনিময় হতো, এরকম আর কি। তো বিয়ের সম্পর্ক কিভাবে হলো? ঈদের অনুষ্ঠান তো আমরা একটু খোলামেলা আলাপ করি, অন্য কিছু না। বিয়ে সম্পর্ক হলো 93 সালে। 92 সালে ওই তো মার্চ এপ্রিলের দিকে তার সাথে যোগাযোগ হলো বিভিন্ন ওয়েতে, ছাত্রলীগের বিভিন্ন ওয়েতেই যোগাযোগ হয়েছে আর কি। তারপরে তো 93 আসে, বিয়ে 6 জানুয়ারিতে বিয়ে হলো আর কি। ওখানে অবশ্য বলতে গেলে শেখ হাসিনাও উপস্থিত ছিলেন আর কি বিয়েতে 93 সালে। হ্যাঁ, অনেক নেতা কর্মী সবাই উপস্থিত ছিলেন আর কি। তো প্রস্তাব কি ওনার দিক থেকে না আপনার দিক থেকে? ওনার দিক থেকে আসছে প্রস্তাবটা। আপনার কোনো দ্বিধা ছিল না, এক বাক্যে রাজি হয়ে গেছে? দ্বিধাদ্বন্দ্ব তো ছিলই, তারপরও ছাত্রলীগ যেহেতু করতো বা আওয়ামী লীগ করতো,
সেই কারণেই ছাত্রলীগের প্রভাবশালী ডাকসাইটের নেতা এবং খুবই জনপ্রিয় বক্তা, তুমুল বিয়েটা আবার আমাদের বিয়েটা হয়েছে গাজীউল হক সাহেবের বাসায়, অ্যাডভোকেট গাজীউল হক, আনামা গাজীউল হক বাসা সৈনিক, ওনার বাসায় হয়েছেন আর কি। মিস্টার ফজলুর রহমান, আমি একটু আপনার পরিবার সম্পর্কে ধারণা নিতে চাই যে আপনার পরিবারে কারা আছে, কাদের নিয়ে আপনার, যদি একটু আপনি বলেন এবং কে কি করে সেটাও যদি একটা মোটামুটি ধারণা দেন। আমার পরিবার মানে কোর ফ্যামিলি যেটা আমি আমি এসেছি একটা গ্রামীণ ফ্যামিলি থেকে। আমার গ্রামটা হলো আপনি গ্রেটার ময়মনসিংহে আমার জন্ম, ময়মনসিংহ জেলা, এখন কিশোরগঞ্জ জেলা। সেই জন্মটা ময়মনসিংহ সাব ডিভিশন কিশোরগঞ্জ, থানাটা ইটনা, হাওড়ের একদম মধ্যস্থল। আর আমার গ্রামটা হলো বিখ্যাত জয়সিদ্ধি। জয়সিদ্ধি হলো ভারতের প্রথম রেংলার আনন্দমোহন বসুর জন্মস্থান, যেটা যার নামে ময়মনসিংহে আনন্দমোহন কলেজ, বা ওই যে ধরেন বসু পরিবার, বসু বিজ্ঞান মন্দির, যিনি গাছের প্রাণ আছে যারা, ইত্যাদি ইত্যাদি। আমি একটা খুব বিখ্যাত গ্রামে জন্ম, ওই গ্রামটা খুব বিখ্যাত ওই কারণে আনন্দমোহন বসুর জন্মস্থান। কিন্তু আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই পরিবারটা হলো গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবার, সাধারণ মধ্যবিত্ত পরিবার। আমি জন্ম হয়ে আমার দাদাকে দেখি নাই, আমার দাদুকে দেখেছি। আমার বাবা তখন গ্রামীণ মাতবর, বয়স 32, 33, 34 বছর। অনেক সময় ফুটবল খেলতেও নেমে যেত এবং গ্রামীণ মাতবর হিসাবে তার যথেষ্ট মানে প্রভাব প্রতিপত্তি ছিল। দাদার আমার একক সন্তান আমার বাবা, ছেলে, আমার ফুফুরা ছিলেন। এবং সম্পদ হিসাবে আমাদের ইউনিয়নের টোটাল মুসলমান পরিবারদের মধ্যে আমাদের সম্পদই মোটামুটিভাবে বেশি ছিল। যে কারণে গ্রামীণ মধ্যবিত্ত ফ্যামিলি যেটা, যেমন ধরেন 1000-1200 মণ ধান হওয়া, 5টা গাভী আছে বাড়িতে, 10 জন কাজের লোক আছে, হাঁক ডাক আছে, ফুটবল খেলা আছে, নৌকা দৌড় আছে, সাঁতার কাটা আছে, এইরকম একটা পরিবারই। রাত্রেবেলা আবার বাংলা ঘরে গান বাজনা হইতেছে, আমরা আবার আলাদাভাবে লেখাপড়া আমি আমার বড় ভাই করতেছি। আমরা 3 ভাই, বড় ভাই মারা বজলুর রহমান, আমি ফজলুর রহমান, ছোট জনের নাম সাইদুর রহমান, 1 বোন। তো আমরা সবাই সাধারণভাবে, বজলুর রহমান থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, ইনসিডেন্টালি তাকে খুব ষড়যন্ত্রমূলকভাবে এই পৃথিবী থেকে সরাই দেওয়া হয়েছে ইন দ্য ইয়ার 1980, এবং আমার জীবনটাকে ওখানেই শেষ করে দেওয়া হয়েছে। ওইগুলো অনেক কনস্পিরেসির ব্যাপার, কিন্তু উনি তখন থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। তার ব্যক্তিত্বশালী লোক এই গ্রামীণ অঞ্চলে সাধারণত হয় না, তাকে হত্যা করা হইল চক্রান্ত করে। তারপরে এখন আমি বড়, আর আমার একটা ছোট ভাই আছে, স্কুলের হেডমাস্টার ছিল সে। এখন আমার বড় ভাইয়ের 1 ছেলে 3 মেয়ে, আমার 3 ছেলে 1 মেয়ে, আমার ছোট ভাইয়ের 3 ছেলে 1 মেয়ে। আপনার ছেলে মেয়েরা কি করছে? আমার ছেলে মেয়েরা বড়জন, নাম সহ যদি একটু আমরা। আমার বড় ছেলের নাম হলো আনোয়ারুল কবির অর্ঘ, লন্ডনে একটা ইউনিভার্সিটি থেকে সে MS করে আইসায় এখন ব্যাংকে চাকরি করে। এটা একটা আন্তর্জাতিক ব্যাংক। আমার এরপরে হলো বিয়ে করেছে তো ছেলে? বিয়ে করেছে, আমার একটা নাতিও আছে। এরপরে হলো আমার মেয়ে, শি ইজ অলসো সো ব্রিলিয়েন্ট। 2014 সনে সারা ওয়ার্ল্ডে ইংলিশে হাইয়েস্ট মার্ক পাইছিল, যে কারণে ইংলিশ লিটারেচার। তার নাম ইন্দিরা রহমান। ইন্দিরা নামটা আমি রাখছি মুক্তিযুদ্ধে, যখন ইন্দিরা গান্ধী আমাদেরকে সহযোগিতা করেছিল, আমার কাছে মনে হয়েছে উনি মহিষী মহিলা। আমার দেশের মুক্তির জন্য উনি বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলেন। কাজে আমি বাংকারে থেকেও চিন্তা করতাম, যদি বেঁচে থাকি আর বিয়ে করলে আমার মেয়ে হয়, এটা আমার ওয়াইফ জানে সবটাই, মেয়ে হয়, আমি আগেই বলছি যে তাইলে আমার মেয়ের নাম ইন্দিরা রাখবো। সেই হিসাবে আমার মেয়ের নাম ইন্দিরা রহমান, ব্রিলিয়েন্ট মেয়ে, এখন অ্যাটর্নি ইন ওয়াশিংটন। ঠিক আছে, আমেরিকাতে। এরপরটা হলো সেকেন্ড ছেলে, MA অনার্স, BA অনার্স, MA-তে ব্রিলিয়েন্ট রেজাল্ট করছে ইংলিশ লিটারেচার। কিছুদিন চাকরি করছে, এখন আমেরিকা যাওয়ার অপেক্ষা আছে, অলরেডি চান্সের হয়ে গেছে, সে চলে যাবে। তার নাম হলো অনিক রহমান।
আরেকটা হইলো সর্বশেষ, তার নাম হলো অভিক্রম, আমি নামগুলা এইভাবে রাখছি। সে হইলো ব্যারিস্টার এখন, একদম ছোট, যে সে মাত্র 22 বছর বয়স। বড় ছেলে ছাড়া বাকিদের আর বিয়েতে দিয়েছে না, বিয়ে হয় নাই। তো তবে আশা করতেছি যে বিয়ে দেব। না অবশ্যই, হ্যাঁ, না আমরা চেষ্টা করতেছি এখন যে বিয়ে দিয়ে দিব, বড় ছেলেকে, সেকেন্ড ছেলেকে বিয়ে দিয়ে আমি পাঠাবো। জি, আপনি হ্যাঁ ঠিক শেষ করেন। আচ্ছা, এখন এবং আমরা এই জায়গাটা পারিবারিক জীবনে, আমি আরেকটা টক শোতে বলছি, আমরা খুব সুখী। এইটা সাংঘাতিক ব্যাপার, আমরা 24 ঘন্টা দুইজন একসাথে থাকি। সেটা তো আমরা দেখতেই পাই সবাই, হ্যাঁ, যারা কারণ আমাদের দুইজনের পেশায় এক, আমরা একসাথে থাকি এবং আপনারা যেখানেই যান একসঙ্গে ছাড়া পারিবারিকভাবে আমরা মারাত্মক। আমি অন্তত দেখিনি আপনাদেরকে কখনো আলাদা। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই এবং আপনি একটু খোলামেলা ভাবে বলবেন। ঈদের দিন সবাই হয়তো এর মধ্যে অনেক হয়তো ভুলেও যাবে, কাজে আপনি নিশ্চিন্তে বলতে পারেন কেমন কাটছে আপনার মিস্টার ফজলুর রহমানের সঙ্গে দাম্পত্য জীবন, এবং ওনার কিছু ভালো দিক আপনি আমাদেরকে বলবেন, কারণ ওয়াইফদের চোখ দিয়ে অনেক ভালো দেখা যায়। একই সঙ্গে ওনার যে সীমাবদ্ধতা, দুর্বলতা, ত্রুটি, সেটাও আপনি বলবেন। আশা করি উনি মাইন্ড করবেন না, বাট ওনার কাছ থেকে আমি আপনার ব্যাপারে শুনব। ওনার যে আমি যখন ওনাকে মানে বিয়ে করি, তার একটাই দিক হলো যে মানে ওনার বক্তৃতা যখন করে তখন মনে হচ্ছে যে ঘরে বক্তৃতা শুনান না তো? না, আমি দূরের থেকে শুনেছি আর কি। না বলছি আমি ঘরে আপনার ঘরের মধ্যে ঘরে গান টান শুনি আর কি। বক্তৃতা শুনি না, গান শুনি। তো অনেক সময় বলে না, হাজবেন্ডের কথা বললে যে তুমি এত, ওয়াইফরা হয়তো অনেক সময় বলে যে তুমি এত বক্তৃতা দিচ্ছ কেন, সেরকম না, এরকম কিছু না। আমি তো সবসময় মানে এই ব্যাপারে সবসময় সহযোগিতা করি আর কি। তো ওনার সবচেয়ে ভালো যে দেখাটা মানে গুণটা, সেটা হলো যে উনি একবার একটা জিনিস দেখে আর কি, পেপার পত্রিকায় যে কোনো জিনিসই যদি দেখে, তো ওইটা সে হুবহু বলতে পারে। দাড়ি কমা সিমিকলন এইটা তার ব্যাপার না, এইটা সে বলতে পারে। যেমন আমরা একটা জিনিস পড়লে সেটাকে আবার মাথার মধ্যে নিয়ে নোট করে নিতে হয়, তো ওনার আর সেটা লাগে না। হ্যাঁ, আর যে কোনো ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় যে এইটার ব্যাপারে, আমি অনেক সময় যখন বুঝতে না পারি তখন যদি বলি যে এইটার মানেটা কি, এইটা কি, এটা ব্যাপারটা কি, কিন্তু ও কারেক্ট অ্যান্সারটা দিয়েছে আর কি। মানে ওনার মতো ঠিক আমার মেয়েটা ওই রকম একটা ইয়ে পেয়েছে আর কি। হ্যাঁ, এইটা তার একটা গুণ আছে। আবার সে খুব ইমোশনাল, তখন আবার গান টান গায় তখন খুব ভাওয়ায়া ভাটিয়ালি, হ্যাঁ মাঝে মাঝে এটা শোনায় আর কি। কবিতা আবৃত্তি এগুলো তো খুব ভালো বলতে পারেন আর কি। হাজবেন্ড হিসেবে কেমন? হাজবেন্ড হিসেবে ভালো, সারাক্ষণ তো একসাথেই থাকি, তার তো কিছু গুণ আছে। আবার তার যে একটু রাগী আছে, হঠাৎ করে রেগে যান, একটু দোষ ত্রুটি, একটু রাগ আছে, রাগটা আছে, এটাকে আবার একটু কন্ট্রোল করতে হয়। সেটাকে অন্যদের সঙ্গে দেখায় না, আপনার সঙ্গে দেখায়? অন্যদের সাথে অত দেখায় না, আপনার সঙ্গে পাবলিকের সাথে মাঝে মাঝে রাগ দেখায়, আবার পাবলিককে এটা আবার আমার ম্যানেজ করে নিতে হয় আর কি। হ্যাঁ, এইটা আছে। আমার সাথে তো মাঝে মাঝে দেখায়, রাগ দেখায়, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তো সে মানে আনকন্ট্রোল হয়ে যায়, তখন ধমক না দিলে সে ঠিক হয় না আর কি। ওকে, মানে আপনাকে ধমক দিতে হয়? হ্যাঁ, এইটা এত বলার কি আছে আর কি। মানে ছোট ছোট জিনিসগুলো তার কাছে অনেক বড় হয়ে যায় আর কি, এরকম আর কি। ছেলেমেয়েদের সঙ্গে, ছেলেমেয়েরা কার সঙ্গে বেশি কমফোর্টেবল, আপনার সঙ্গে না ওনার সঙ্গে? দুইজনের সঙ্গে। উনি একরকম করে তাদেরকে বোঝায়, আমি একরকম করে তাদেরকে বুঝি আর কি। এখনকার ছেলেরা তো, ওনার এমন কোনো বিশেষ গুণ আছে বা ত্রুটি আছে যেটা সাধারণভাবে কেউ জানে না, আপনি জানেন, আমাদের কাছে প্রকাশ করতে পারেন আজকের এই ঈদের আনন্দে? আমি শিওর উনি কিছু বলবেন না আপনাকে, কারণ আপনার সম্পর্কে ওনার কাছ থেকে আমি শুনবো। সো উনিও, সবাই সাধারণভাবে ধারণা যে ওয়াইফদের সব হাজবেন্ডরা ভয় পায়, তো উনিও নির্ভয়ে বলবেন। সব ত্রুটিগুলো তো আর বলা যাবে না, আচ্ছা, সব ত্রুটিগুলো তো বলা যাবে না।
যেটা বলা যায়। যতগুলো ত্রুটি কতগুলো ত্রুটি থাকে সেটা দেখেও না দেখার ভান করি আর কি, আচ্ছা। কিন্তু বুঝি, সব বুঝি, এরকম ব্যাপার আছে আর কি। গুড গুড। এটা আপনার কাছ থেকে শুনতে চাই, ওনার সঙ্গে কেমন কাটলো, আপনার কাটছে কেমন? আপনি আগেই বলেছেন যে আপনারা হ্যাপি, এবং তার একটা বড় প্রমাণ যে 24 ঘন্টা প্রায় একই স্বামী সঙ্গেই স্ত্রীর থাকেন। মধ্যে একটু ঝগড়া বিবাদ, একটু থাকবেই, স্বাভাবিক। মান অভিমান না হইলে ভালো লাগে না। এটা তো একটা ওই সিনেমার মতোই জীবনটা সিনেমার মতো, এইরকমই জীবন। আমি যখন বিয়ে করি, আমার সন্তানেরা সবই তার লালন পালন করা। আমি কিন্তু তখন এত বেশি ব্যস্ত ছিলাম জীবনে, এত বেশি আমি নিজেকে উৎসর্গিত করছি আমার দলের জন্য, আগের দল, নট এই দল না, ওই দলের জন্য এমন উৎসর্গিত। তখনকার টাইমটা ছিল মারাত্মক টাইম, 90-এর প্রথম দিক থেকেই এমন একটা অবস্থা ছিল যে আমি একটা দিন সময়, আপনি আমার ডায়েরি যদি দেখেন, আমি 69 সন থেকে ডায়েরি লিখি, সিন্স 1969। দুইটা একটা ডায়েরি হারায় গেছে, কিন্তু আমি ডায়েরি লিখি। সেই ডায়েরিগুলো যদি দেখেন, আমার কোনো দিন, আমার অনেক সময় মনে হয় এই ভদ্র মহিলা এত টলারেট করলো কেন। আমি আজকে চিটাগাং, কালকে দিনাজপুর, পরশুদিন খুলনা, এরপরের দিন বাড়িতে, আর জীবনে কোনো অর্থনৈতিক কোনো সাকসেস নাই, টাকা পয়সার টান আছে। বিয়ের পরে তাকে আমি বললাম আমার কোনো টাকা পয়সা নাই। বিয়ের আগে বলেন নাই না পরে বলেন? না। বিয়ের আগে বলেন নাই? না আগে বলি নাই, লুকিয়ে রেখেছিল। জানতো সে আমার কোনো টাকা পয়সা নাই, হয়ে তুমি সংসার চালাইবা, আমি সংসার চালাইতে পারবো না, আমার রাজনীতি করতে হবে, কয়ে তার কাছে আমি 22,000 টাকা দিলাম যে এটা তোমার, এরপর আর আমি কোনো টাকা দিতে পারবো না। এটা তোর সংসার চলে না। খুব ধৈর্য ধরে সে উকালতিটা করলো, গাজীউল হক সাহেবের সাথে ছিল, পরে আবার আমি করলো। এবং প্রাথমিকভাবে কষ্টের সৃষ্টির যে সংসার, ছেলে পেলে হওয়ার পরে একটু দুধ খাওয়ানো, একটু বাড়ি ভাড়াটা দেওয়া ইত্যাদি, শি হ্যাজ ডান ইট। এটা তার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এইটা সে সংসারটাকে কোনো সময় একদম ফাঁকিতে ফেলতে চায় নাই, বা একদম শেষ করে দিতে চায় না। আমি দেখা গেল 10 দিন নাই, আমি ডায়েরি যখন দেখি, এখন বই যখন আমি লিখছি, আপনি কল্পনা করতে পারবেন না যে একজন স্ত্রী কি করে মাইনে নিছে। রাত্রে 2টার আগে আমি বাসায় যাই না, আবার ঘুম থেকে ওইটা আইসা পড়ি নেতা অফিসে। এই হলো অবস্থাটা। এটা ছিল আমার রাজনীতি, আমি হোল টাইমার ছিলাম রাজনীতিতে। 1 2 নম্বর হলো ছেলে পেলে স্কুলে যাওয়া, পরবর্তী সময়ে তাদেরকে লেখাপড়া করানো, কোন স্কুলে দিবে আমি কিন্তু জানি না, আই ডু নট নো কোন স্কুলে ছেলে। পরে জানছি যে ওই স্কুলে ভর্তি করা হয়েছে, কিন্তু আমাকে বলছে ছেলে পেলে স্কুল দিতেছে, তুমি চিন্তাও করো না। আমি বলছি আমার সময় নেই, ইউ গো ফর ইট। কিন্তু পরে দেখলাম বেস্ট যে স্কুলগুলো, মানে প্রাইভেট স্কুলগুলো, সেইখানে ছেলে পেলেদেরকে পড়াইছে, যেখানে পড়লে পরে ছেলেরা মোটামুটিভাবে একটা অবস্থানে যাইতে পারে, সেখানে পড়াইছে। এবং আমার ছেলে পেলেরা একটা দিনের জন্য আমার জন্য কোনো ঝগড়া আনে নাই, কোনো অভিযোগ আনে নাই। একদম 1 to MA মাস্টার ডিগ্রি সব একটানে পাস, এবং সুন্দর। তাদের কাজ হলো খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, আড্ডা মারা, ব্রিলিয়েন্ট রেজাল্ট করা। আমার জন্য কোনো জঞ্জাল আনে নাই। হয় না যে মা বাপ সবসময় উদ্বিগ্ন থাকে একটা ছেলের জন্য, কি জঞ্জাল, এটা নিয়ে আসে নাই। আর তার মধ্যে পারিবারিক জীবনে যেটা আছে সেটা হলো সংসারটাকে খুব অকরে রাখে, খুব সিস্টেমেটিক করে রাখে। আর আমি হইলাম এখানে চাদরটা কই ফেললাম, আমার কাপড় কই গেল, চিরুনিটা কই, আমি কিচ্ছুই জানি না, কিন্তু আই ডু নট নো এনিথিং। সব কিছু তাকেই রেডি করে রাখতে, আমি কিচ্ছু জানি না কই কি রাখি। আমি একদম জীবনে, আমার জীবনে কেন জানি সৃষ্টি হয়েছিলাম আমি রাজনীতি করার জন্য। এই যে উকালতি করি, উকালতি আমার ভালো লাগে না। এটা আমার কাছে কোনো মনে হয় না সাধনা, মনে হয় না। আমার সাধনা মনে হয় আমার রাজনীতি, মানুষ, সারা দিন মানুষ নিয়ে থাকি। এবং মানুষের সাথে এখন যে সম্পর্কটা হয়েছে, এই সম্পর্কটা হয়েছে মানুষের সাথে বাপের সঙ্গে সন্তানের যে সম্পর্ক। টাকা মারতে পারবা না, ওইটার ব্যাপারে আমি টাকা মারতে পারবা না,
ওইটার ব্যাপারে আমি কোনো ছাড় নাই আমার। জি এবং এই কারণেই ও বলে যে আমি যে রাগারাগি করি, এই কারণে এই তুই আসবেন আমার এখানে। আবার দেখা গেল 2 দিন পরে আবার পিছন দিয়ে ওনার কাছে আবার আইসা মাপ টাপ চাইতেছে, এইরকম আর কি। জি আপনার কাছ থেকে একটু শুনছি আপনাদের মানে এই যে কর্মব্যস্ততা, পরিবার, রাজনীতি, পেশা, এর বাইরে আপনারা সময় কাটান কিভাবে, মানে বিনোদনের জন্য একটু 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 শুনতে চাই। এর বাইরে অনেক সময় যে আমরা গান শুনি, প্রচুর গান শুনি। তারপরে কার গান বেশি শোনেন? মানে কার গান? রবীন্দ্রসঙ্গীত শুনি, সব ধরনের গানই শুনি। ও তো সব গানে, আজকে এটা ভালো লাগছে না, আচ্ছা কালকে ওইটা দাও। আচ্ছা আচ্ছা। রবীন্দ্রসঙ্গীতটা তো সবসময়ই শুনি আমরা। উনি তো শোনেন ভাওয়াইয়া ভাটিয়ালি থেকে আরম্ভ করে শাহ আব্দুল করিম থেকে আরম্ভ করে ভাটি এলাকার যত গান আছে সবই শোনেন আর কি। সব ধরনের গানই উনি মোটামুটিভাবে বলতে পারেন আর কি। আর মনে থাকে তার খুব, গানের লাইনগুলো, ছন্দগুলো সবগুলোতে থাকে। সুরটাও দিতে পারেন আর কি। এটা সাধারণত আমার পক্ষে সম্ভব হয় না। আমরা গান পছন্দ করি, গানটা জানি, 1 লাইন 2 লাইন হয়তো জানি, তার ভিতরে সবগুলো লাইন। এক লাইন 2 লাইন শোনাবেন আপনি আমাদেরকে? আমি ইয়ে করতে পারি না, উনি তো পারেন, উনি শোনাবেন। সো গান শোনেন, এর বাইরে আর কিছু? মানে বই পড়া, ছবি দেখা, ঘোরাঘুরি? না, বই সারাদিন বই তো আছেই, বই তো উনিও পড়েন। আর উনি যেটা পড়বেন এবং দেখবেন সেটা আবার আমার পাশে থেকে আবার শোনাবে। আচ্ছা। হ্যাঁ, এইটা আবার আলোচনা করে, কই গেলা তুমি, এটা এটা দেখছো না যে এই ব্যাপারটা, মানে ডিসকাস করবো আমার সাথে সবসময় আর কি। এটা তো আছি। আর সুযোগ পেলে আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করি আর কি। মেয়ের কাছেও যাই, ওখানে ঘোরাফেরা করি, বিশেষ করে সিলেট। আর ওনার মিটিংয়ে তো সবসময় আমি যাই আর কি, মিটিংয়ে সব সময় যাই। হ্যাঁ, সব সময় যাই এরকম। আর সিনেমা দেখা? সিনেমা দেখেছি অনেক আগে, মাঝে মাঝে অনেক আগে। এখন তো ইউটিউবে আছে, ঘরেই সিনেমা দেখা যায় আর কি। আর বিশেষ করে যে যারা রাজনীতিবিদ তাদের যে জীবনীগুলো দেখা যায়, সেটা দেখি। আবার কোনো সময় দেখা যায় কোন দেশটা কত সুন্দর, সেই দেশের যে ইউটিউবে এটা বের করে আবার শুনি। এটা সবসময় আমার অবসর পাইলে আমরা এটা দেখি আর কি। বাট আপনি যে এই যে বিয়ের সময় বা বিয়ের আগে কখনো দ্বিধা চিন্তা হয়নি যে একজন পলিটিশিয়ানকে বিয়ে করতে যাচ্ছেন, ঝুঁকিপূর্ণ, এই জেলে যেতে হলো, ওই পালিয়ে থাকতে হলো, এই দোষ করে নেই তারপরে বদনাম ঘাড়ে নিতে হচ্ছে, এইসব চিন্তা কাজ করেন? যেহেতু আমি পলিটিক্সে ইনভলভ ছিলাম, আপনি নিজেও তো? হ্যাঁ, ইনভলভ ছিলাম। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে পলিটিক্সে আর কি। যার কারণে উনি আওয়ামী লীগ করছেন, সেই কারণে তো একটা ইয়ে আছে। আমার ভাইয়ের কাছ থেকে শুনতাম, উনি এত ভালো বক্তৃতা করে। আমারে মাঝে মাঝে বলতো যে, তখন তো বলতো ফজলু ভাই এলো মুখস্থ বক্তৃতা করে, বলে যে মুখস্থ করে দেয়, আসলে কিন্তু তা না। বলেন মনে হয় ফ্লো থেকে মনে হয় যে সেরকম। আমি আবার মাঝে মাঝে বলি যে তোমার টেপ রেকর্ড তো বন্ধ হয় না, বলতেছে ধারাবাহিকভাবে বলে যাচ্ছে, এটার কোনো কমতি নাই। এরকম তো আছি, সব সময় আছে এটা। আমি আপনার কাছে 3টে জিনিস শুনতে চাইব পরপর। একটা হচ্ছে যে আপনার জীবনের সেরা বক্তৃতা আপনি মনে করেন, অসংখ্য, আপনি বক্তা হিসেবে সেরা, সব বক্তৃতাই সেরা, তার মধ্যেও কিছু ভালো যেটা এখনও আপনার মাথার মধ্যে আছে, সেখান থেকে কয়েকটা লাইন আমাকে শোনাবেন, আমাদের দর্শকদের শোনাবেন, প্রথম। দ্বিতীয়, আপনি সবসময় এমনিতে সাধারণ আমরা যখন শো করি তখন আপনি নানান কবিতা থেকে, নানান জায়গা থেকে উদ্ধৃতি করেন, আবৃত্তির ঢঙে আবৃত্তি করবেন কোনো কয়েকটা কবিতার লাইন, এবং একটা গান শোনাবেন। পরপর এই 3টে কাজ আপনি আমাদের করবেন। আপনি যেখানে সঙ্গ দিয়ে, আর আপনি ওনাকে, আমরা শেষের দিকে প্রায়। আমি বলি, আমি এখন একটা দল করি, আমি কথা কইতে অনেক সংকোচ হয় আমার, যে আমার দলের মানুষ কি মনে করে, কিন্তু তাদের সেই উদারতাটা দলের নেতাদের আছে। সবাই জানে যে আমি দলটা করতাম। আমি 75-এর 15ই আগস্টের আগে কিন্তু আমি পলিটিক্স ছেড়ে দিয়েছিলাম, শপথ করে যে আমি পলিটিক্স করব। 15ই আগস্টের আগে বঙ্গবন্ধু যেদিন 25শে জানুয়ারি 1975 সনে বাকশাল করলো, এর 7 দিনের মধ্যে আমি শপথ করে পলিটিক্স ছেড়ে দিলাম। দিয়ে আইসা আই গট মিসেলফ অ্যাডমিটেড এগেন ইন ঢাকা ইউনিভার্সিটি। এটা হলো জুন মাসের 6 তারিখে।
উনি 25শে জানুয়ারি বাকশাল করলেন, আমার বড় ভাই বললেন তুমি যদি রাজনীতি না করো আবার গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি। মানে ছেড়ে দিলেন কেন? বাকশাল করাটা আপনার পছন্দ হয়নি সেজন্য? আমার তখনকার রাজনীতিটা পছন্দ হতো Okay, না। good. তখন মনে হইতেছিল যে ফাও মানুষ রাজনীতি আসছে, বাজে মানুষ রাজনীতি ভালো জিনিস না আমার মনে হয়। আমি বঙ্গবন্ধু থাকালীন এর চেয়ে বেশি আর কিছু বলবো না, কিন্তু জি। আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে, যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। আবার আইসা আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান, সারা হলে হলে শুধু বাকশাল জাতীয় ছাত্রলীগের স্লোগান। কারণ ভাইস চ্যান্সেলর মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার, নীলিমা ইব্রাহিম এটার মেম্বার, আর নেতারা তো আছে। আমি এগুলো চোখ না বুঝে প্রতিদিন গিয়ে ক্লাস করতাম। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডক্টর নাজমা চৌধুরী, মনিরুজ্জামান স্যার, আমার সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে। তো ইয়াজউদ্দিন স্যার, আমি খুব ভালো ছাত্র, আমি কিন্তু খুব ভালো ছাত্র, এমনি নর্মালি যে ছাত্র যেগুলো, এখনকার ছাত্রদের মতো হয়তো ভালো না, কিন্তু ওই যে জেনারেল লেখাপড়া আমি কিন্তু পলিটিক্স খুব ভালো ছাত্র। এমনকি নাজমা চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করাইতো, ফজলু বলো তো দেখি এটা বলো। আমার বন্ধুরা বসে থাকতো, আমি বক্তৃতা করতাম, ওই মানে ক্লাস এইরকম ছিল। এবং আমার চিন্তা ছিল আমি বাহিরে চলে যাবো দেশে। এর মধ্যে 15ই আগস্ট বইটা গেল, জুন জুলাই আগস্ট, আমি পলিটিক্স তো করি না। 15ই আগস্ট ঘটার পরে আমার মনে হইলো যে দেশে নারী হত্যা হয়, শিশু হত্যা হয়, এগুলো আমি কইছি আগে কথাগুলো, আমাকে আবার রাজনীতি করতে হবে। কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার, অস্ত্র যে ধরছিলাম সেটা, সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল, অনেক অস্ত্র। এবং সেইখান থেকে ঘুরে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র, এখনের মতো অবস্থা না কিন্তু, ভিন্ন নামে ছাত্রলীগ করা শুরু করলাম। এবং আমার নেতৃত্বেই মূলত ছাত্রলীগটা গড়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং সারা বাংলাদেশে। 1 বছর পরে 1976 সনের 15ই আগস্ট, 1 বছর, আমাকে 2 জন লিডার আমাকে ছোট ভাই হিসাবে, আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো, নির্দেশ দিত। এর মধ্যে একজন হলো চট্টগ্রামের SM ইউসুফ, যে তখন দলটা গড়ে তুলছিল। আরেকজন হলো বাংলার বাণীর সম্পাদক ছিলেন, তার নাম শফিকুল আজিজ মুকুল। এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনোভাবে 76-এর 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলা করতে হবে। তখন কিন্তু গাছের পাতাও নড়ে না, বক্তৃতা তো দূরের করে। আমি সিদ্ধান্ত একটু খুব বেশি সময় আমার হাতে নেই, ছোট না না আমি শেষ করে, ওই যে বক্তৃতাটা আমি করছিলাম, প্লিজ আমরা শুনি কয়টা লাইন। সেই বক্তৃতাটা হইল, আমি প্রথমেই বললাম যে তৃতীয় বিশ্বের দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয়, এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয়। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল? সে যখন নিজ চোখে দেখেছিল তার বাবাকে মাকে হত্যা করা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে, রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে এক পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল। ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো, তোর নাম কি বল, তোর পিতার নাম কি বল। রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল, আমি আমার নাম বলবো না, আমি আমার পিতার নাম বলবো না, আমি বাংলার একজন শিশু সন্তান, বাংলার আলো বাতাসে আমি বাঁচতে চাই, তোমরা আমাকে হত্যা করো না, তোমরা আমাকে বাঁচিয়ে রাখো, বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাবো, আমি কোনোদিন পরিচয় দিব না যে আমি শেখ মুজিবের সন্তান ছিলাম। মাসুম বাচ্চার কান্দনে সেদিন আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, ঘাতকের মন কাঁপেনি, ব্যানার দিয়ে খুঁজে সেই মাসুম বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল। এই যে বক্তৃতাটা 76-এর 15ই আগস্ট আমি শুরু করলাম, এই মর্মস্পর্শী। আমি এই বক্তৃতাটা যখন করতাম কোনো মানুষ স্থির থাকতে পারতো না। এখন তো আমি নর্মালি কথাটা কইলাম, স্থিরতা এটা হলো, এটা ওই যে বঙ্গবন্ধু রাজনীতি জাগানোর অন্যতম 1। 2 নম্বর হলো, আমি কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে ভালো কবিতার লাইনও শুনতে চাই এবং একটা গানেরও কয়েকটা লাইন শুনতে চাই। আমি একটা কথা শেষ করে 1 সেকেন্ড, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করছি মেয়র হানিফের মেয়র ইলেকশনে। ঢাকা সিটি তখন জানলো যে একজন বক্তা আছে বাংলাদেশে, মেয়র হানিফের মেয়র ইলেকশনে। আর কি জিজ্ঞেসেন, কবিতার লাইন। আমার কবিতার লাইনের মধ্যে আমার কবিতা, রেখমা দাসের মনে এ মিনতি করি পথে, সাধিত মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা কো তবু মন কোকোনা দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে যেন নাহি পড়ে, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে।
বা এরকম 2 বিঘা জমির সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জোড়ালে তুমি, অবারিত মাঠ, গগন ললাট, চুমিতব পদধূলি, ছায়া সুনিবীর, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি, পল্লবগণ, আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ তল, দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ, বুক ভরা মধু, বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এই কবিতাগুলো আছে। আর গানের বেলায় আমার দেখা গেল জি, একটা গান শোনাতে আমি যখন খুব মন খারাপ থাকে, আপনি কণ্ঠ মেলাতে পারেন ওনার সাথে। হ্যাঁ, আমি যখন খুব মন খারাপ থাকে, কোনো সময় আমার এলাকার গান আছে। আমার এলাকায় ভাওর অঞ্চলে জন্মগ্রহণ করছে কে রশিদ উদ্দিন, জালাল খা, উকিল মুন্সি, হাসন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম, এইরকম আমি অনেকের নাম বলতে পারবো, তাদের গানগুলা গাই। কিন্তু আমার গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত দেওয়া শুরু হয় সকালবেলা। যে আমরা একটু শুনি, হ্যাঁ, আমরা একটু একটা লাইন শুনি আপনার কাছ থেকে, আপনার রবীন্দ্রসঙ্গীত। কোনো অসুবিধা নেই। কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মই লাজে, কেন জামিনী না যেতে জাগালে না, শরমে জড়িত চরণে কেমনে চলিব, পথের মাঝে কেন জামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে, কেন জামিনী না যেতে জাগালে না। অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, আবার ওইটা আছে, গান গাই আমার মন রে বুঝাই, মনটা যে পাগল পাহারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। চমৎকার। তবে আমার সবচেয়ে প্রিয় রাধারমন এবং উকিল মুন্সি। জি, অনেক ধন্যবাদ। চান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি, আর গাম না। বাহ, অনেক ধন্যবাদ, চমৎকার। আপনি কিছু শোনাবেন আমাদেরকে? না, আমার আপনি শুধু আমাকে 1 লাইনে বলেন বা 2 লাইনে বলেন যে আপনি ওনাকে আগামী দিনগুলোতে কোথায় দেখতে চান, কি অবস্থায় দেখতে চান? আমি ওনাকে এখনকার যে পরিস্থিতি সব মিলিয়ে সার্বিক সার্বিক মিলে